আদাব ও শুভেচ্ছা সকলকে। বিজয়ের ৪৯তম বছরে আমরা পদার্পণ করেছি। এ নিয়েই জলপদ্মের আজকের আয়োজন বিজয়ের যত রং এর দ্বিতীয় পর্ব। আহ, আজকের অনুষ্ঠানে আমাদের উপস্থিত আছেন মোহাম্মদ লাল মিয়া, বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক, সেই সাথে হাসান আলী শাহ, বিশিষ্ট শিল্পী, কবি নিরঞ্জন হীরা এবং কবি ও আবৃত্তি শিল্পী অদিতি রায়। আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই অনুষ্ঠানে। আপনাদের দেখে খুব ভালো লাগছে যে বিজয়ের এই অনুষ্ঠানে আপনারা সবাই একসঙ্গে একত্রিত হতে পেরেছি আমরা সবাই। তো আজ আমরা বিজয় নিয়ে কথা বলবো। ইতিমধ্যে হাসান আলী শাহ তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। হাসান ভাই মাইকটা টেস্ট করে নেবেন একটু। তো হাসান ভাই মাইকটা শোনা যাচ্ছে না, হ্যাঁ, মাইক্রোফোনটা। আমরা তাহলে প্রথমেই চলে যাব শ্রদ্ধেয় স্যার মোহাম্মদ লাল মিয়া স্যারের কাছে। স্যার আদাব, কেমন আছেন? আদাব, ভালো আছি স্যার। হ্যাঁ, আপনাকে দেখেও বোঝা যাচ্ছে স্যার যে আপনি ভালো আছেন, বেশ হ্যান্ডসাম লাগছে আজকে। জি, ধন্যবাদ আপনাকে। আচ্ছা স্যার, তাহলে বিজয়ের কথা বলার আগে আপনার কাছে শুধু একটু খালি আমি জানতে চাইবো যে আপনি তো বাংলাদেশের সাহিত্য অঙ্গনে, দিনাজপুরের সাহিত্য অঙ্গনে তো অবশ্যই, সেই সাথে আপনি বাংলাদেশের সাহিত্য অঙ্গনেও বেশ উজ্জ্বল ভাবেই অবস্থান করছেন। আমরা সেভাবেই আপনাকে দেখে আসছি। আমার প্রথমে একটু জানবার ছিল যে আপনি যে সাহিত্যের এই পথে যে এসেছেন, আপনার এই অনুপ্রেরণায় কে ছিল? সবাইকে বড়দিনের শুভেচ্ছা। শুভ বড়দিন। বড়দিনের আলোক ছটায় আমাদের অন্তঃকরণ আলোকিত হোক। জলপদ্মের দ্বিতীয় পর্বের এই বিজয় দিবসের প্রাসঙ্গিক আলোচনা সভায় লাইভ প্রোগ্রামে থাকতে পেরে আমার খুব ভালো লাগছে। তো আমি খুব বেশি লিখি না, অল্প লিখি, পড়ি বেশি। তো আমার যে প্রশ্ন করেছেন, এই প্রশ্নের জবাব খুব কঠিন। আমাকে যদি বলেন যে আপনার লেখালেখির দীক্ষা গুরু কে, তাহলে আমি প্রথম বলবো যে আমার দীক্ষা গুরু হচ্ছে আমার প্রকৃতি। বাহ। আমি গ্রামে মানুষ হয়েছি। স্কুল জীবন, কলেজ জীবনেও আমি গ্রামের প্রকৃতি, নদী, মানুষ, গাছপালা, পশু পাখি, এদের খুব কাছে থেকে, খুব সান্নিধ্যে থেকে প্রকৃতির ভাষাটা শিখতে পেরেছি অনেক অল্প বয়সেই। তারপর হঠাৎ করে লিখতে শুরু করলাম কলেজ জীবনেই। একটা কবিতার পাণ্ডুলিপিও তৈরি করলাম, 40-50টা কবিতা আদৌ হয়েছে কিনা তখন আমার কলেজ জীবনের এক বাংলা শিক্ষকের কাছে আমি গেলাম কবিতাগুলো দেখানোর জন্য, যে স্যার দেখেন তো এগুলো কবিতা হচ্ছে কিনা। স্যার আমার কবিতাগুলো দেখে বললেন, আব্দুল ওহাব নামটাও বলি, বাংলা শিক্ষক আব্দুল ওহাব। শ্রদ্ধেয় স্যার আমাকে বললেন যে তোমার কবিতাগুলো, তোমার যে বয়স সেই অনুসারে কবিতা হয়েছে, কিন্তু তুমি যখন বড় হবে তখন তোমার যদি কোনো ত্রুটি থাকে সেগুলো তুমি নিজেই ধরতে পারবে। তবে তোমাকে একটা কথা বলছি, তোমার প্রতিভা আছে, তুমি হয়তো লিখবে ভবিষ্যতে, কিন্তু এখন তোমার মানুষ হওয়া এবং ছাত্র জীবন চলছে, মানুষ হওয়া এবং নিজেকে ছাত্র হিসাবে একটা ভালো রেজাল্ট করা বা প্রতিষ্ঠিত হওয়াটাই খুব জরুরি। তুমি লেখাপড়া মনোযোগ দিয়ে করো আর খুব অল্প লিখো। তারপর ভাটা পড়ে গেল।
লেখাপড়া মনোযোগ দিয়ে করলাম, বাংলায় অনার্স মাস্টার্স করলাম। অনার্স মাস্টার্স করাকালীন বিভিন্ন পত্র পত্রিকায়, রংপুরে কারমাইকেলে জি বিভিন্ন স্থানীয় পত্র পত্রিকায় বা ম্যাগাজিনে লেখা প্রকাশিত হতে লাগলো। প্রতিটা লেখা প্রকাশ হলে মনে হয় যেন যে একটা নতুন জীবন লাভ করলাম, আমার উচ্চতা বোধহয় বেড়ে গেল। এইভাবেই ধীরে ধীরে প্রবেশ করা। আর শৈশবের সেই দীক্ষা, নদীর কাছে, বৃক্ষের কাছে, মানুষের কাছে, প্রকৃতির কাছে যে দীক্ষা, আমার মনে হয় যে সেই দীক্ষাই আমার সবচেয়ে বড় গুরু। তারপরে যেহেতু আমার সাবজেক্টটা বাংলা, আমি বাংলা পড়ার সুযোগ পেয়েছি। আহ বড় বড় কবি লেখকদের লেখা পড়ার সুযোগ পেয়েছি, পাশ্চাত্য প্রাচ্যের কবিদের লেখা পড়ার সুযোগ পেয়েছি। তো আমার ভিতরে প্রবেশ করেছেন যারা, তারা খুব পরিচিত মানুষ, এবং সেগুলো সবার মধ্যে আছে। রবীন্দ্রনাথ একেবারে আমার মানে আত্মার আত্মীয়। নজরুলকে পড়তে পড়তে আমার রাত পার হয়ে যেত। এবং পরে শেষের দিকে অনার্স মাস্টার্সে এসে জীবনানন্দ যখন পেলাম, তখন মনে হলো যে একটা নতুন জগৎ উন্মোচিত হলো। এবং আজও আজও আমার লেখায় অনেকে বলেন যে আপনার লেখায় জীবনানন্দের আবহ চলে আসে। আমি আসলে উপেক্ষা করতে পারি না বোধ হয় এখনো। ধন্যবাদ আপনাকে। অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনার কথায় আসলে মুগ্ধ হয়ে শুনছিলাম। আসলে প্রকৃতি ছাড়া আমাদের শিক্ষক আসলে কমই আছে। সবার আগে আমরা প্রকৃতির কাছেই দীক্ষিত হই, তারপর আমরা পরবর্তী সামনে ধীরে ধীরে এগিয়ে যাই। তো অনেক ধন্যবাদ স্যার। আমরা এবারে চলে যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কবি নিরঞ্জন হীরা, তাকে স্বাগত জানাই। এবার আমরা সরাসরি চলে যাব আহ, বিশিষ্ট সঙ্গীত শিল্পী, আহ, আমাদের বড় ভাই, আমার বড় ভাই হাসান আলী শাহর কাছে। হাসান ভাই শুনতে পাচ্ছেন? হাসান ভাই, মাইক্রোফোনটা আনমিউট করে নেন। ভাই মাইক্রোফোনটা আনমিউট করে নেন। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে ভাই, এবার বলেন। হ্যাঁ, হাসান ভাই। আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। হ্যাঁ, আরেকবার আনমিউট করেন হাসান ভাই। হ্যাঁ, এবার হবে, এবার শোনা যাবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, ভালো আছেন আপনি? হাসান আমি ভাই ভালো ভালো আছেন? আছি। ভালো, জি ভাইয়া ভালো আছি। আপনাকে হাসান ভাইয়ের পরিচয়টা ছোট্ট করে দেই। আমরা যখন গান শিখি আর কি, খুব ছোট স্কুলে পড়া অবস্থায় যখন কেবল গান শেখা শুরু করছি, সেই সময় হাসান ভাই দিনাজপুরের, শুধু দিনাজপুরের না, সমগ্র বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র। তিনি গান করেন, গানের সুর দেন। মানে দিনাজপুরের যে দেশাত্মবোধক গানগুলো রয়েছে, আহ, এর জন্য সম্পূর্ণ দিনাজপুরটাই হাসান ভাইয়ের কাছে ঋণী। আমরা ঋণী এই দেশাত্মবোধক গানগুলোর জন্য। অনেক রক্তের বিনিময়, 52 হতে 71 থেকে এক মুঠো মাটি দাও, এই সমস্ত গানগুলো হাসান ভাইয়ের সুর করা। তো হাসান ভাইয়ের আজকে, হাসান ভাইয়ের জন্মদিন, এটা আপনাদের সবাইকে জানিয়ে দিই। শুভ জন্মদিন হাসান ভাই। শুভ জন্মদিন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমার জন্মদিনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে অনেক ভালো লাগছে হাসান ভাই। তো আমরা চাই যে সেই গল্প সকল হবে। বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি। শুভেচ্ছা অবশ্যই অবশ্যই। বড় হাসান ভাই, তো প্রথমেই আমরা ভাই বলো। চাই যে আপনার কাছে প্রথমে একটা গান শুনি, তারপর আলাপচারিতায় যাব। প্রথমে কোন গানটি শোনাবেন আমাদেরকে? আমি যেহেতু আজকে বিজয়ের মাস জি এবং এই অনুষ্ঠানটি বিজয়ের রং নামে এ, শীর্ষক অনুষ্ঠান, আমি প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি জলপদ্মকে আমাকে এই অনুষ্ঠানে সংযোজিত করার জন্য, এবং বিশেষ করে আমার স্নেহাসৎ ছাত্র ছোট ভাই কমল কুজুর, তাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এই একটি মহতী অনুষ্ঠানে সম্পৃক্ত করার জন্য। বিশেষ করে লাল মিয়া স্যার আছে, আমি তার প্রচন্ড ভক্ত। নিরঞ্জন হীরা আছে, আরো যারা আছেন, আমি একে একে সবার কথাই বলবো।
সবাইকে একসঙ্গে পেয়ে খুব ভালো লাগছে। তো আমি তোমার কথা মতো একটি গান, এই গানটি গীতিকার আমাদের দিনাজপুরের এক স্বনামধন্য গীতিকার, বীর মুক্তিযোদ্ধা জনাব আনন্দ হক, উনিও একসময় শিক্ষকতা করতেন, তুমি চিনবে হয়তো। তার লেখা একটি বিখ্যাত গান, এক মুঠো মাটি দাও। আমি গাচ্ছি। অবশ্যই। আচ্ছা, বাহান্ন থেকে ৭১কে নতুন করে দেখি, এক মুঠো মাটি দাও এই বাংলায় আমি সারা অঙ্গে মাখি। ৫২ হতে ৭১কে নতুন করে দেখি, এক মুঠো মাটি দাও এই বাংলায় আমি সারা অঙ্গে মাখি। লাখো শহীদের ঝরা রক্ত এ মাটিতে আছে মিশে, লাখো শহীদের ঝরা রক্ত এ মাটিতে আছে মিশে, হাজার মায়ের বেদনার অশ্রু এ মাটি ভিজে গেছে, কত যুবতীর বুবা কান্না বুকেতে ধরেছে রাখি, এক মুঠো মাটি দাও এই বাংলায় আমি সারা অঙ্গে মাখি। বিলে ঝিলে পুকুর পাড়ে কত আদরের ধন, বিলে ঝিলে পুকুর পাড়ে কত আদরের ধন, শেয়াল কুকুরে কাড়াকাড়ি করে খেয়েছে সারাক্ষণ, বেদনা স্মৃতি মাখায় মাটিকে বারে বারে ছুঁয়ে দেখি, এক মুঠো মাটি দাও এই বাংলায় আমি সারা অঙ্গে মাখি। ৫২ হতে ৭১কে নতুন করে দেখি, এক মুঠো মাটি দাও এই বাংলায় আমি সারা মাখি। ধন্যবাদ। খুব সুন্দর। এই গানগুলো একদম অন্তরের সঙ্গে মিশে যায়। হ্যাঁ, এবং গানগুলো আমাদের তোমরাও অনেক সৌভাগ্য, হ্যাঁ, আমাদের অনেক সৌভাগ্য যে আমরা এই গানগুলোতে আমাদের সঙ্গীত জীবন শুরু করার সময়ই আপনাদেরকে পেয়েছিলাম এবং এই গানগুলো গাওয়ার আমরা সুযোগ পেয়েছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের এই সংস্কৃতি জগৎ, দিনাজপুরের সংস্কৃতি জগৎ আপনাদেরকে কখনোই মানে ভুলবে না আর কি, এই অবদানগুলোর জন্য। অনেক ধন্যবাদ হাসান ভাই। আমরা পরেই আসছি আপনার কাছে। আমরা চলে যাব কবি অদিতি রায়ের কাছে। অদিতি রায়, আমি এই কবিকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা আচ্ছা, শুভ অনেক ধন্যবাদ সন্ধ্যা। হাসান ভাই। হ্যাঁ, অদিতি রায় শুনতে পাচ্ছেন? কেমন আছেন আপনি? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ভালো আছি। হ্যাঁ, আমরাও অনেক ভালো আপনি আছি। কেমন আছেন? আহ, আহ, আপনার কাছে কবিতা শুনবো আশা করি আজকে।
প্রথমে কোনটা আচ্ছা শোনাবেন? আচ্ছা তো আমি প্রথমে সবাইকে শুভ সন্ধ্যা এবং বড়দিনের শুভেচ্ছা জানিয়ে যেহেতু বিজয়ের মাস এবং বিজয়ের যত রং জল্পদের আয়োজনে আমি এই সব পথে প্রান্তরে এই কবিতাটি শোনাবো কবি নির্মলেন্দু গুণের। ভিডিওটি রোটেট হয়ে গেছে সম্ভবত, অদিতি রায়। কবি, ভিডিওটি রোটেট হয়ে গেছে। হ্যাঁ, এখন ঠিক এবার আছে। হ্যাঁ, কবি নির্মলেন্দু গুণের এই সব পথে প্রান্তরে, এই সব পথে প্রান্তরে জনপদে একদা হাঁটতে গিয়ে পায়ে পায়ে জড়িয়ে যেত জানা অজানা নানা ঘাসফুল। ভুঁই চাপা উকি দিত দুপাশ থেকে, আকন্দ করবি এসে নুয়ে পড়ত মাথার উপরে। এ বাড়ি ও বাড়ি সে বাড়ি থেকে পরিচিত কণ্ঠ জেগে উঠত, কেমন আছো সোনা কাকা, খবর ভালো তো ভাইজান, রাঙা মামু একবারটি এসে বসে যাও আমাদের ঘরে, মণি ঠাকুরপো আচার মেখেছি ধনে পাতার, খেয়ে যাও। এমনই শান্ত প্রশান্ত সুনিবিড় আত্মীয়তায় মাখামাখি ছিল বাসিন্দারা। প্রাণ ছিল পদ্মার ঢেউ, মন ছিল মেঘনার পার। চিত্তের আসনখানি বিছিয়ে বসতে সময় লাগতো না এক তিলও। দূরে জাগতো কোকিলের কুহুধ্বনি, কাছ থেকে শীষ দিয়ে যেত দোয়েল আর হরবোলা। ছায়াছন্ন নিবিড় জনপদে মন আমার গেয়ে উঠত, আমি মেঠেল সুরের তন্ময়তায় হারিয়ে যেতাম সেই সব পথে প্রান্তরে। আজ যেতে গিয়ে দেখি আমার সেই চিরপরিচিত পথগুলো ছেয়ে আছে নরকঙ্কালে, ঘাস ফুলগুলি কখন বিবর্তিত হয়ে গেছে মৃত মাথার খুলিতে, ভুঁই চাপা আকন্দ আর করবীর বন গেছে আগুনে পুড়ে, বারুদের গন্ধে বাতাস নিথর, পরিচিত কণ্ঠগুলি থেমে গেছে কামানের মুখে। আজ আর তেমনি করে কেউ ডাকে না, খবর ভালো তো ভাইজান, অথবা মণি ঠাকুরপো আচার মেখেছি ধনে পাতার, খেয়ে যাও। সেনারির ইজ্জত নিয়ে কামার তো দস্যু তাকে খুন করে গেছে। পদ্মা মেঘনা বুড়িগঙ্গায় আর শুধু রক্তের ঢেউ। এমন একটি বাড়ি চোখে পড়ে না যেখানে বসে নিতে পারি দুদণ্ড স্বস্তির নিঃশ্বাস। এ যেন কোনো একদিনের ফুলের বাসর থেকে অকস্মাৎ এসে দাঁড়িয়ে পড়েছি গৃধিনী সমাকীর্ণ এক মহাশ্মশানে। এ কি সেই সোনার বাংলা যেখানে সন্ধ্যা নামতো ভাটিয়ালি সংরাগে, প্রভাত আসতো পূবালি সূর্যের আশীর্বাদ নিয়ে, জেলে ডিঙ্গি জালে জালে জড়িয়ে যেত অসংখ্য ইলিশ, জলে ফুটতো শালুক আর ডাঙ্গা ভেবে যেত বেত ফল আর করম চায়। আমার সমগ্র সত্তা আজ গলিত লাভার মতো উদ্গিরিত, আজ আমি ঝঞ্ঝার মতো বিক্ষিপ্ত, প্লাবনের মতো উদ্দাম, বৈশাখের খড় অশ্নের মতো আমি এক দীপ্ত অগ্নিপুঞ্জ। এই মুহূর্তে সেই সব নরপশুদের যদি আমার গাছের মধ্যে পেতাম, তবে তাদের টুকরো টুকরো করে দুমড়ে মুচড়ে পুড়িয়ে সেই হারে গড়ে তুলতাম সেই হারানো জনপদ। সেখানে পায়ে পায়ে জড়িয়ে যেত কত মায়াচ্ছন্ন ঘাসফুল, কোকিলের কুহুধ্বনি দিয়ে শীষ বাজাতো দোয়েল আর হরবলা। আড়াল থেকে নারী কণ্ঠে হঠাৎ ডেকে বলতো, মণি ঠাকুরপো আচার মেখেছি ধনে পাতার, খেয়ে যাও। অসম্ভব সুন্দর, একদম হৃদয় ছুঁয়ে গেল। আহ, আপনার আবৃত্তি এত সুন্দর হয়েছে যে সত্যি মনে হচ্ছে যেন কবিতার ভেতরে ঢুকে গেছি। অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ। কবি।
আপনাকেও আমরা ধন্যবাদ। আচ্ছা, আমরা একটু কমেন্ট গুলো একটু পড়ে আসি আমাদের দর্শক যারা রয়েছেন। আহ, তুষার শুভ্র বসাক শুভকামনা লিখেছেন। সাবনিয়া ইয়াসমিন বলেছেন অসাধারণ উপস্থাপনা স্যার। আহ, অনি লিখেছেন নাইস সং, এটা হাসান ভাইয়ের গানের সময়। আর লাজু রহমান লিখেছেন আমাদের কবি বন্ধু, তিনি লিখেছেন খুব সুন্দর হচ্ছে বন্ধু, এটা কবি অদিতি রায়ের আবৃত্তির সময়। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা এরপর চলে যাব কবি নিরঞ্জন হীরার কাছে। নিরঞ্জন হীরা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনি ভালো আছেন? জি, ভালো আছি। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই সুন্দর অনুষ্ঠানে। স্যার আছেন এখানে, লাল স্যার আছেন, হাসান ভাই আছেন আমাদের সাথে, এবং অদিতি ভাই আছেন, আবৃত্তি শিল্পী। সবাইকে আমার পক্ষ থেকে সান্ধ্যকালীন শুভেচ্ছা রইল, বিজয়ের গৌরবোজ্জ্বল শুভেচ্ছা রইল, সেই সাথে ধন্যবাদ আপনাকে অনেক জানাচ্ছি। ধন্যবাদ। আমরা তাহলে প্রথমেই কি শুনছি আপনার কাছ থেকে? আবৃত্তি নিশ্চয়ই। হ্যালো, নিরঞ্জন হীরা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। একটু নেটের সমস্যা হয়েছিল আচ্ছা মনে হয়। আচ্ছা, পাচ্ছি। কি শোনাবেন আজকে প্রথমে? আমি একটি কবিতাই শোনাবো, যেহেতু বিজয়ের মাস। বিজয়ের মাস উপলক্ষে আমার লেখা একটি কবিতাই শোনাতে যাচ্ছি প্রথমে। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আমার কবিতাটির নাম স্বপ্ন সূর্য। বাঙালি মননের থরে থরে সাজানো স্বপ্নগুলো ষড়যন্ত্রের বিভীষিকায় হয় কক্ষপথচ্যুত। মহাকাশের কৃষ্ণ গহ্বরে হারিয়ে যেতে থাকে ক্রমাগত। ইতিহাস খ্যাত 1757 সেই পলাশীর প্রান্তরের বর্বরচিত এক অধ্যায় অনির্দিষ্ট কালের জন্য অস্তমিত যেন স্বাধীনতার সূর্যটি। সাম্প্রদায়িকতার লেলিহান শিখা মানবতাকে করে ভস্মীভূত। 47-এর দ্বিজাতিতত্ত্বের মাতৃবিভেদ, 52-র বাক আন্দোলনের রক্ত পিছল পথ, 69-এর গণ অভ্যুত্থান ও 70-এর সাধারণ নির্বাচনের প্রাক্কালে ওই পাকিস্তানি হায়নাদের ধ্বংসযজ্ঞের নীল নকশার ফোকর পেরিয়ে লক্ষ বুকের তাজা রক্তে বিধৌত ও মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বাঙালির মানচিত্র, মোদের স্বপ্নের জাগরণ, সবুজের বুকে উদীয়মান স্বপ্ন সূর্য। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ কবি নিরঞ্জন হীরা। কবিতা যেমন সুন্দর তেমন আবৃত্তি অনেক সুন্দর। স্যার মনে হয় কিছু বলবেন? লাল স্যার, লাল মিয়া স্যার। এ, ঠিক আছে, শোনা যাচ্ছে স্যার। মেসেজ আসছে, শুনতেই ভালো না, লাগছে। গান, হাসান আলী ভাইয়ের গান ভালো হয়েছে, অদিতির কবিতা তো অসাধারণ, নিরঞ্জন হীরা আবৃত্তি করে এটা আমার খুব জানা ছিল না, জি, জানলাম, ভালো লাগলো। তো ধন্যবাদ স্যার। এবার আপনার কাছেই আসবো। বর্তমান কবিতায় আমরা জানি যে বাংলাদেশের সঙ্গে একজনের নাম ওতপ্রোতভাবে জড়িত, বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে, বাংলাদেশের বিজয়ের সঙ্গে। তিনি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর তাকে ছাড়া আসলে বাংলাদেশ যেমন কল্পনা করা যায় না, বাংলাদেশের মানুষের জীবনযাত্রা সেটাও কল্পনা করা যায় না। তো এই সময়ে আমাদের কবিতাতে বঙ্গবন্ধুর কিরকম প্রভাব আপনি দেখতে পান? খুব গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক একটি কথা, প্রশ্ন। এই সময়
বলার আগে আমাকে আসেন। একটু পিছন থেকে আসতে হচ্ছে আর কি, আচ্ছা একটু যদি সময় নেই আর কি। সেটা হলো, দেখা যায় যে পৃথিবীর ইতিহাসে প্রত্যেক জাতির একটা কর্ণধার থাকে, একটা জনক থাকে, একটা জাতিকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য একজন করে মানুষ তার জীবন উৎসর্গ করেছেন। তার সংগ্রাম, তার ত্যাগ দিয়ে একটি জাতিকে তিলে তিলে গড়ে তুলেছিলেন। সেই দিক থেকে আমরা ভাগ্যবান যে আমরা বঙ্গবন্ধুকে পেয়েছিলাম। বঙ্গবন্ধুর মতো একজন ত্যাগী মানুষ ছিল বলে আমরা স্বাধীনতা পেয়েছি। আজ লাল সবুজের পতাকা পথ করে বাংলার আকাশে উঠছে। এই স্বাধীনতা যে কত মূল্যবান, এটা এই প্রজন্মের কাছে অনুধাবন না হলেও হয়তো আহ, কিছু মানুষের কাছে অনুধাবন না হতে পারে, তবে যারা খুব কাছে থেকে দেখেছেন তারা জেনেছেন কত রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা। তো তখন বঙ্গবন্ধুর নামটি চলে আসে। আর সেই নামকে কবি সাহিত্যিকদের মধ্যে একটা দিক সবসময় কাজ করে, সেটা হলো আমরা এর আগেও দেখেছি যে মানে বড় বড় লেখক যারা, যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন, কিন্তু যত থ্রেট, হুমকি বা চাকরি হারানোর ভয় মাথায় নিয়েও তারা সত্য এবং ন্যায়ের কথা বলেছেন। তো আমরা যুগে যুগে তাই দেখে এসেছি যে বঙ্গবন্ধু জীবদ্দশায় তো বটেই, এবং তার ৭৫ পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তনের পরেও অনেক ঝুঁকি নিয়ে, অনেক বাধা বিঘ্ন অতিক্রম করেও লেখকরা, কবিরা তাদের লেখা অব্যাহত রেখেছেন। সেদিক থেকে যদি আমরা স্মরণ করি, প্রথমে আমাদের স্মরণ করতে হবে কবি নির্মলেন্দু গুণের কথা। 1967 সালেই তিনি প্রথম বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা লেখেন প্রচ্ছদের জন্য। পরে অবশ্যই কবিতাটার নাম পরিবর্তন করে তিনি করেছেন স্বদেশের মুখে শিপালি পাতা। পরে 69 পেরিয়ে গেল, 70 হুলিয়া নামক একটি কবিতা তিনি লিখেছিলেন, যেখানে বঙ্গবন্ধুকে তিনি নায়ক হিসেবে চিত্রিত করেছেন, মহানায়ক হিসেবে। পরে সেটা সংকলন করতে গিয়ে শেখ মুজিব ৭১ নামকরণ করেছেন। তারপর তো স্বাধীনতার অর্জিত হলো। অর্জিত স্বাধীনতা আমরা ভুলণ্ঠিত করলাম এক সময় 1975 সেই কলঙ্কিত সময়ের মধ্য দিয়ে, 15 আগস্ট। তারপর একটু বিচ্ছেদ। সে সময়ের পরে আর তেমন বঙ্গবন্ধুকে নিয়ে লেখা, সাহস দেখানোর মতো মানুষ কমই ছিল। তারপরও আমরা শেষ পর্যন্ত ৭৭-এর দিকে আবার নির্মলেন্দু গুণকেই দেখলাম যে বাংলা একাডেমির একটি ২১-এর আয়োজনে তিনি সাহস করে বঙ্গবন্ধুকে নিয়ে প্রথম কবিতা উচ্চারণ করলেন ৭৫ পট পরিবর্তনের পর। আজ আমি কারো রক্ত চাইতে আসিনি, তার সেই বিখ্যাত কবিতা। আসলে কবিতা তো এখন অনেক লেখা হচ্ছে, বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা লেখেন না এরকম কবি নাই, হাজার হাজার কবিতা লেখা হচ্ছে। কিন্তু বিষয়টা হলো যে এখন আর তখন এর মধ্যে পার্থক্য ছিল। সেই সময় যখন ৭ কোটি মানুষ থাকা সত্ত্বেও খুব কম মানুষই এরকম সাহস দেখানোর সুযোগ, মানে শক্তি দেখিয়েছেন, সাহস দেখিয়েছেন। কাজেই এই ঋণ যদি আমরা স্বীকার না করি তাহলে অকৃতজ্ঞ হতে হবে। তারপরে ৭৫-এর পরেই অবশ্য লেখা ৭৮ সালে একটা, এই প্রসঙ্গে ৭৮ সালের একটা সংকলনের কথা বলতেই হবে। মানে আমি বলছি যে আমরা দায়বদ্ধতা থেকে অতীতের কিছু কথা একটু বলি, যে আমরা ঋণ স্বীকার না করলে আমাদের প্রজন্ম তৈরি হবে না, যারা অনেক ঝুঁকি নিয়ে, যারা প্রতিকূল পরিবেশে সাহিত্য চর্চা করেছেন, কবিতা লিখেছেন, তাদের কথা আমাদের স্বীকার করতে হবে, দায়বদ্ধতা আছে আমাদের। আলতাফ আলী হাসু নামক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলতাফ আলী হাসু নামক আইন শাখার একজন ছাত্র, আইন ক্লাসের একজন ছাত্র,
তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 1978 সালে তার নেতৃত্বেই একটি কবিতা সংকলন প্রকাশিত হয়। 30 জন কবির লেখা নিয়ে একটি কবিতা। আমার জানা মতে সেটাই বঙ্গবন্ধুকে নিয়ে প্রথম কবিতা সংকলন। এখন হয়তো অনেক সংকলন বের হচ্ছে, কিন্তু সেটার মূল্য আলাদা। এই 30 জন কবি সবাই যে কবি ছিলেন তা কিন্তু না, অনেকে কবি ছিলেন না, অনেকে হয়তো ওই জীবনে একটাই কবিতা লিখেছেন, কিন্তু সেই সময়ের সেই কাব্য সংকলনের মূল্য অনেক। সেই কাব্য সংকলনটির নাম ছিল এ লাশ আমরা রাখবো কোথায়। এবং জি জি, এটার একটা বিশেষত্ব হলো যে এই সংকলনটি কারণ নামে প্রকাশিত হয়নি, এটার কোনো সম্পাদক ছিলেন না। সূর্য তরুণ নামে একটা ছাত্র সংগঠনের নামে এই সংকলনটি প্রকাশিত হয়েছিল। এছাড়া আবু জাফর ওবায়দুল্লাহ, তারপর শামসুর রহমানের কথা তো বলতেই হবে, তার অনেক কবিতা আছে। সৈয়দ শামসুল হক লিখেছেন, বেলাল চৌধুরী লিখেছেন, রফিক আজাদ লিখেছেন, আসাদ চৌধুরী লিখেছেন, কামাল চৌধুরী লিখেছেন। তার আগে সুফিয়া কামাল, জসিমউদ্দিন, জিল্লুর রহমান সিদ্দিকী, হাসান হাফিজুর রহমান, মহাদেব সাহা, হেলাল হাফিজ, সানাউল হক, এরকম মানে অসংখ্য কবি আমাদেরকে ঋণী করে গেছেন, হ্যাঁ, তাদের মূল্যবান লেখা দিয়ে। সেগুলো বাংলা ভাষাকে যেমন সমৃদ্ধ করেছে, তদ্রূপ আমাদের ইতিহাসকে সমুন্নত করেছে, আমাদের সংস্কৃতি, আমাদের জাতিসত্তাকে সমুন্নত করেছে। আপনার প্রসঙ্গটা ছিল বোধহয় যে ইদানিং কি হচ্ছে। আমি এটা দুই অর্থে দেখি, যে আমরা বোধহয় ভাগ্যবান যে এই লকডাউনের সময়, এই করোনা পরিস্থিতিতে এখন বিশেষ করে বুদ্ধিজীবী শ্রেণী বলতে যদি আমরা শিক্ষকদের বুঝাই, তাহলে যারা বুদ্ধিজীবী শ্রেণী তারা অনেকেই অবকাশে প্রচুর লেখালেখি করছেন, এবং এই লেখাগুলোর মধ্যে কম বেশি বিচ্ছিন্নভাবে হোক পরিপূর্ণভাবে হোক বঙ্গবন্ধু উঠে আসছে। এবং আমার মনে হয় যে বিগত 2-1 বছরে বা যদি আমরা 1 দশকের কথা বলি, তাহলে বঙ্গবন্ধুর উপর সর্বাধিক সংকলন প্রকাশিত হয়েছে, এবং ভবিষ্যতে আরো হবে, এবং এবছর বইমেলায় হয়তো আরো বেশি বই প্রকাশিত হবে। ধন্যবাদ। আমি এই জন্য বলবো যে নতুন প্রজন্ম যেন আরো এগিয়ে আসেন, এবং তারা বঙ্গবন্ধুকে, আমাদের ইতিহাস ঐতিহ্যকে, আমাদের জনককে যেন শ্রদ্ধা করে স্মরণ করেন কবিতায়। তাদের মধ্যে যেন পরবর্তী প্রজন্ম অবগত হয় কি আমাদের পরিচয়। অনেক ধন্যবাদ স্যার আপনার এই মূল্যবান আলোচনায়। আমরা তো অবশ্যই ঋদ্ধ হলাম, অনেক কিছু জানতে পেলাম আমরাও। তো আমরা আশা করি যে ভবিষ্যৎ প্রজন্মও এই ঋণগুলো মনে রাখবে, কবিতায়, গানে, সবকিছুতে, নাটক থেকে শুরু করে উপন্যাসে এই ঋণগুলো মনে রাখবে। অনেক ধন্যবাদ স্যার। আমরা চলে যাব হাসান ভাইয়ের কাছে। হাসান ভাই, একটু আলাপের পরে একটু গান হলে ভালো হয়। শুনতে পাচ্ছি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হাসান ভাই, এবারে আমরা কি শুনবো? এক মুঠো মাটি দাও নাকি আজ কোনো কথা নাই? মোটামুটি আচ্ছা, করেছি। এখন আমি যে গানটি করব, এই গানটিও তোমার জানা, এবং এই গানটি একসময় দিনাজপুরে, মানে আমার এই শুরু করার পর নবরূপীতে তোমাদেরকে গাওয়ানোর পর, এটা মনে হয় একদম ম্যারাথন, মানে এটা সবাই এই গানটা করতো, এবং তোমারও মনে আছে, এটা স্বৈরাচার বিরোধী আন্দোলনের সম্পর্কে লেখা। গানের গীতিকার প্রয়াত শামসুল হক, উনি দিনাজপুর সঙ্গীত মহাবিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন, শামসুল হক দিনাজপুর। কারণ আজকে আমি যে গানগুলো করবো সব আমার মৌলিক গান, এগুলো কোনো রেকর্ডের গান নয়, সব দিনাজপুরের আমার শুরু। আমরা তোমাকে বলে রাখি, এই গানটিও খুব বিখ্যাত একটি গান, তোমার জানা আছে, এবং তুমি আমার মনে হয় আমার সঙ্গে কণ্ঠ মেলাবে। জি, গাচ্ছি আমি, শুরু করুন। তাল নেই, আমি এমনি করছি, অসুবিধা নেই।
অনেক রক্তের বিনিময়, অনেক জীবনের ক্ষয়, আমরা গড়েছি ইতিহাস উজ্জ্বল গৌরবময়। অনেক রক্তের বিনিময়, অনেক জীবনের ক্ষয়, আমরা গড়েছি ইতিহাস উজ্জ্বল গৌরবময়। আধারের পথ পেরিয়ে সোনার আলো ছড়িয়ে, আধারের পথ পেরিয়ে সোনার আলো ছড়িয়ে, ওই শোনো বাংলার জয়গান। মাঠ ঘাট প্রান্তে নবীন আশায়, মাঠ ঘাট প্রান্তর নবীন আশায়, অনেক রক্তের বিনিময়, অনেক জীবনের ক্ষয়, আমরা গড়েছি ইতিহাস উজ্জ্বল গৌরবময়। স্বপ্ন ওদের যেন হয় সুন্দর, কোটি কোটি কান্ডারে হও হুঁশিয়ার। স্বপ্ন ওদের যেন হয় সুন্দর, কোটি কোটি কান্ডারে হও হুঁশিয়ার। ঝড় আসে আসুক, করি না তো ভয়, মিথ্যার অপলাপ আর নয় নয়, মিথ্যার অপলাপ আর নয় নয়। অনেক রক্তের বিনিময়, অনেক জীবনের ক্ষয়, আমরা গড়েছি ইতিহাস উজ্জ্বল গৌরবময়। অনেক রক্তের বিনিময়, অনেক জীবনের ক্ষয়, আমরা গড়েছি ইতিহাস উজ্জ্বল গৌরবময়। অনেক অনেক ধন্যবাদ হাসান ভাই, এই গান শুনে একদম পুরাতন কথাগুলো মনে পড়ে গেল। এই গান আমাদের স্বাধীনতাকে একদম স্মরণ করিয়ে দেয়। আর হ্যাঁ আসলে আর এই গানের সুর, কথা, গানের কথা হ্যাঁ সত্যি করেছি আমি আমার যথাসাধ্য চেষ্টা না, করছি। সুর তো অসম্ভব সুন্দর। এই সুরগুলো আমরা কখনোই ভুলবো না। এই গানগুলো আমাদের নতুন করে আর করতে হয় না, এগুলো আমাদের তখন থেকেই মনে আছে। গত অনুষ্ঠানে হাসান ভাই, আপনি শুনলে ভালো লাগবে আপনার, গত অনুষ্ঠানেই দীপক দীপক এসেছিল, দীপক স্বর্ণকার, আপনি মনে আছে মানে আপনার, দীপক স্বর্ণকার। সে এখন বাংলাদেশ টেলিভিশনে গান গায়, সেও আপনার গান গেয়েছে, হ্যাঁ এই গানটাই গেয়েছিল। তো পুরো কম বেশি তো সে আমার গানগুলো সয় করেছে। হ্যাঁ এটাই। হ্যাঁ, এবং এই যে দেশের গানের ব্যাপারগুলো আছে না, এগুলো আমি মানে তোকে একটু সংযোজন করি গানের বাদে। সেটা হচ্ছে যে এইগুলো আমি অনুপ্রেরণা পেয়েছি আমার গুরু, পরমশ্রদ্ধেয় গুরু তিনি ছিলেন নবরূপের একজন নামকরা শিক্ষক, তখন সেই সময় নামকরা শিল্পী বাবু আশিস কুমার রায় প্রয়াত, উনি আমার গুরু ছিলেন। হ্যাঁ হুম, তাকে যখন দেখি তুই নবরূপীতে গান করতো, শুধু আমরা তখন তোমাদের মতো ছাত্র, শুধু কোরাস করতাম, যাইতাম, দেখতাম যে কেমনে কেমন উনি কি করে। তো তার সেই বিষয়গুলি আমাকে অনুপ্রাণিত করতো, এবং সেই থেকে আমি সুর করা একটু একটু করে ধরেছি, এই তো আর কি। এবং টেলিভিশনে আমি প্রথম দেশের গান গেয়েছি, ও টেলিভিশনে হ্যাঁ আমি এটা বাংলাদেশ টেলিভিশনে আমি যে প্রথম শিল্পী যে ঢুকি আধুনিক গানের শিল্পী হিসেবে, কিন্তু আমাকে দিয়ে গাওয়ানো হয়েছিল দেশের গান। হ্যাঁ, এবং ও তাৎক্ষণিক আমি এবং এই গান গানটা গেয়েছে। লিখে সুর করেছি। তোমাদের কথা, গানটি আমি নিজে লিখেছি, নিজে সুর করেছি।
তা করে আমি বাহ! গানটি করেছি। আপ- আপনি শোনাবো? অসম্ভব প্রতিভাবান একজন মানুষ হাসান ভাই, মানে এটা বলতে শোনাবো? গর্ব। হাসান ভাই ঘুরে আসি একটু খালি কবিদের কাছ থেকে। হ্যাঁ, হ্যাঁ, একটু খালি ঘুরে আসছি। হ্যাঁ, এরপরেই আপনি আচ্ছা ভাইয়া, অদিতি আচ্ছা। রায়, আপনি কি শুনতে পাচ্ছেন? অদিতি রায় সাউন্ড ভালো হচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, কবি। শুনতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। এবার কিছু মন্তব্য ইয়ে হয়ে গেছে, এসছে। আপনি কবিতাটি রেডি করুন, আমি আপনার কাছে আসছি, কারণ মন্তব্যগুলো পড়ে আসছি। আহ, আচ্ছা, ঠিক আছে। সুভাষ লিখেছেন যে অসাধারণ প্রতিভায় মুখরিত স্যারের কণ্ঠ, বিজয়ের মাসে বিজয় ছিনিয়ে নিয়েছে আমার মন। অনেক ধন্যবাদ। আহ, আহ, শব্দস্বরের স- একজন কবি, আমাদের অনেক প্রিয় কবি বাসব রায়, তিনি লিখেছেন চমৎকার আলোচনা লাল মিয়া স্যারের আলোচনার সময়। লাজুর রহমান লিখেছে আহ, অনেক কিছু জানা হলো স্যার, ভালো লাগছে আপনার কথাগুলো। মাসুম রায় আবারও লিখেছেন শব্দস্বরের সম্মানিত সাধারণ সম্পাদক বিশিষ্ট কবি লাল মিয়া স্যারের বক্তব্য অসাধারণ। প্রফুল্ল রায় সদাশিব তিনি লিখেছেন উপস্থিত সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা, আয়োজকদের আয়োজন সফল হোক, আরো এগিয়ে যাক জলপদ্ম। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও আসছি, আপনারা আমাদের সাথে থাকুন, আপনাদের মন্তব্যগুলো আমাদেরকে অনুপ্রাণিত করবে, আমাদের সঙ্গে যারা আছে তাদেরকেও অনুপ্রাণিত করবে। অনেক ধন্যবাদ, আপনারা সাথেই থাকুন। আহ, অদিতি রায়, এবারে কোনটি শুনবো? আমি এবারে শোনাবো লাল মিয়া স্যার বললেন যে নির্মলেন্দু গুণ বঙ্গবন্ধুর উপরে অনেক লিখেছেন, আরো অনেকে লিখেছেন। তবে নির্মলেন্দু গুণ আহ, লিখেছেন বঙ্গবন্ধুকে নিয়ে, আমার মনে হয় শ্রেষ্ঠ কবিতাটি উনিই লিখেছেন, স্বাধীনতা এই শব্দ কিভাবে আমাদের হলো। আমি হুম, এবার এই কবিতাটি শোনাবো। অনেক প্রিয় একটি কবিতা আমাদের। একটি কবিতা লেখা হবে, তার জন্যে অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল? তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে যাওয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উত্তত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কে রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন সেই উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দূর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণীর সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙ্গল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক, পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক, হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, বেশ্যা, ভবঘুরে, আর তোমাদের মতো শিশু পাতা কুড়ানিরা দল বেঁধে। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি? কখন আসবে কবি?
শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে রোধে তাহার বজ্রকণ্ঠ বাণী? গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শুনালেন তার অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতা। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। অসংখ্য ধন্যবাদ কবি। আপনার আবৃত্তি এত সুন্দর হয়েছে যে আমরা মুগ্ধ হয়ে শুধু শুনছিলাম। আমি না, শুধু সবাই আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকেও অনেক ধন্যবাদ। আচ্ছা, আমরা আসছি একটু পরেই। আমরা এরপরে চলে যাব সরাসরি কবি নিরঞ্জন হীরার কাছে। নিরঞ্জন হীরাকে শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে। কমলদা? হ্যাঁ, নিরঞ্জন হীরা শোনা যাচ্ছে। আচ্ছা। এবারে কি শুনবেন? আমার সাউন্ডটা একটু কম না শুনতে না, পাচ্ছি আমি। সুন্দর আছে একদম। আমার এখানে না ফুল না, ঠিক ভলিউম। আছে, সমস্যা নেই, ভালো শোনা যাচ্ছে। আপনি বলুন, এবারে আমরা কোন কবিতাটি শুনছি আচ্ছা, আপনার কাছ থেকে? আসলে আমি খুবই মগ্ন হয়ে গেছিলাম গান এবং আমাদের অদিতি রায়ের যে কবিতা, খুবই সুন্দর। স্যারের বক্তব্যগুলো শুনছিলাম, অনেক ভালো লাগছিল। তো এ পর্যায়ে আমি একটি কবিতা শোনাবো। কবি সৈয়দ শামসুল হকের সুপরিচিত একটি কবিতা, আমার পরিচয়। আমি যাচ্ছি আবৃত্তিতে। আমার পরিচয়। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি। আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। ১৩০০ নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে। আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে। আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে। আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে। এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে। এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে। এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে। এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে। আমি তো এসেছি সার্বভৌম বারো ভূঁইয়ার থেকে। আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে। আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে। আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে। এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে। এসেছি বাঙালি জয়নুল আর পবন ঠাকুর থেকে। এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে। এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে। আমি যে এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে। এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে। শুধাও আমাকে, এত দূর তুমি কোন প্রেরণায় এলে? তবে তুমি বুঝি বাঙালি জাতির বীজ মন্ত্রটি শোনো নাই? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই। সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। ধন্যবাদ অনেক সবাইকে। ধন্যবাদ কবি নিরঞ্জন হীরা। লাল মিয়া স্যারের সাথে কণ্ঠ মিলিয়ে আমারও বলতে ইচ্ছে করছে যে আসলেই আমরা একজন নতুন হীরাকে দেখছি আজ, নিরঞ্জন হীরাকে। আপনার আবৃত্তি অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর। অনেক ধন্যবাদ। আহ, ধন্যবাদ। আমরা এরপর সরাসরি চলে যাব আহ, লাল মিয়া স্যারের কাছে। স্যার শুনতে পাচ্ছেন কি? জি জি।
শুনতে পাচ্ছি। স্যার আমি দুটো মন্তব্য পড়ে আপনার কাছে আসছি। আহ, জি। অনি লিখেছেন, খুব সুন্দর একটি স্বাধীনতার গান, খুব ভালো লাগছে। এটি হাসান ভাইয়ের গানের সময় অনেক রক্তের বিনিময়। লাজুর রহমান লিখেছেন, গানের কথাগুলো খুবই সুন্দর, আসলেই সুন্দর, আমরাও মুগ্ধ হয়ে শুনছি। আহ, কামরুন নাহার ম্যাডাম তিনি লিখেছেন, কমল দাদা সহ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তুষার শুভ্র বসাক একটি খুব ভালো কথা লিখেছেন হাসান ভাইয়ের জন্য। বিজয়ের যত রং অনুষ্ঠানের 2 পর্বে একই গান, কিন্তু ভিন্ন 2 শিল্পীর কণ্ঠে। মানে আপনাকে বললাম না হাসান ভাই, যে এর আগে এটা দীপক গেয়েছিল আপনার গানটি, আর আজ ও সরাসরি আজকে যিনি সুরকার তার কাছ থেকে আমাদের এটি শোনার সৌভাগ্য হলো। সেটাই উনি বলছেন যে 2 পর্বে একই গান, দুজন ভিন্ন শিল্পীর কণ্ঠে। ভালো লাগলো ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। আমাদের সাথেই থাকুন। নির্মল রায় বলছেন, দিদির কণ্ঠ অনেকদিন পর আবার শুনলাম। অদিতি রায়ের কবিতা আবৃত্তির সময়। আর তাপসী বর্মা লিখেছেন, তাপসী বর্মা আমাদের হাসান ভাই চিনবেন আপনি, আমাদের সঙ্গেই গান শিখছেন। এখন উনি ঢাকাতে আছেন, ঢাকা বেতারে গান উনি কত অনুষ্ঠানে গান গেয়েছিলেন এটাতে। তো উনি বলছেন যে অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনাদেরও অনেক শুভেচ্ছা, আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের ভালো লাগবে। আহ, স্যারের কাছে চলে যাচ্ছি। স্যার, এবারে আহ, আমাদের যে নতুন প্রজন্ম, স্যার আমাদের আপনাদের সময়কার যে প্রজন্ম ছিল সেটার পর এখন যে নতুন প্রজন্ম আসছে, এটা তো বোঝা যাচ্ছে স্যার যে ইন্টারনেট বা ডিজিটাল কন্টেন্ট এইদিকে এই সমস্ত এখনকার প্রজন্মের ঝোঁক অনেকটা বেশি। আমাদের চেয়ে অনেক ফাস্ট, আমাদের চেয়ে ছোটরা এখন অনেক এইসব দিক দিয়ে আহ, এগিয়ে আছে। স্যার, তো আমার এখানে একটা আপনার কাছে জিজ্ঞাসা ছিল যে আমাদের নতুন প্রজন্মকে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে চাইলে আহ, আমাদের করণীয়টা কি হবে? আমরা যারা শিল্পী রয়েছে, আমরা যারা কবি রয়েছি, তাদের করণীয়টা। খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, কারণ আজকের শিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে, আগামী দিনের জাতির ভবিষ্যৎ। তো আমরা যতটুকু জানি, একটা শিশুর মনন গড়ে ওঠে কতগুলো উৎস থেকে। শিশুর মনন গড়ে ওঠার প্রথম এবং প্রধান উৎস হচ্ছে পরিবার, দ্বিতীয় হচ্ছে তার প্রতিবেশ, তৃতীয় হচ্ছে প্রতিষ্ঠান, চতুর্থ হচ্ছে সংস্কৃতি, পঞ্চমত হচ্ছে পাঠ্য জ্ঞান, পুঁথিগত জ্ঞান। আমাদের নতুন প্রজন্মকে, আমাদের ভবিষ্যৎ জাতির কর্ণধারদেরকে যদি আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে চাই, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে চাই, তাহলে এই যে প্রতিটা সেক্টরের কথা বললাম, প্রতিটি ক্ষেত্রের কথা বললাম, প্রতিটি ক্ষেত্র থেকেই সবাইকে এগিয়ে আসতে হবে, প্রতিটি ক্ষেত্র থেকেই কাজ করতে হবে। প্রথমত পরিবার। পরিবার যদি চায়, তাহলে শিশুর মধ্যেই, শিশুর মনের উর্বর ভূমিতেই এই চেতনার বীজ রোপণ করতে পারে বাবা মা এবং পরিবারের সদস্যরাই। কি করবেন তারা? শিশুকে গল্প শোনানো, বাবা মা, দাদা দাদি এরা মুক্তিযুদ্ধের গল্প শোনাবেন। শিশুকে মুক্তিযুদ্ধ ভিত্তিক বই, ছড়ার বই, জীবনী গ্রন্থ উপহার দেবেন, গল্প শোনাবেন। বিভিন্ন জাতীয় দিবসগুলোতে শিশুদের নিয়ে জাতীয় দিবসের সবগুলো প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। জাতীয় দিবসগুলোকে উৎসব হিসাবে নিবেন। শিশুদেরকে ওদিন নতুন জামা কাপড়ে সজ্জিত করবেন, উপহার দেবেন, ভালো খাওয়াবেন, ঘোরাবেন। মুক্তিযুদ্ধ ভিত্তিক অসংখ্য চলচ্চিত্র, নাটক আছে, সেগুলো পরিবারের সাথে শিশু দেখবে। এভাবে আমরা যদি আমাদের শিশুদেরকে পরিবার থেকে সাহায্য করতে পারি, তাহলে পরিবার থেকেই তার মননে মুক্তিযুদ্ধের বীজ উঠতে হবে। এছাড়া আছে সমাজ, আছে রাষ্ট্র, আছে
বিদ্যালয় এবং পাঠ্যপুস্তকে প্রাইমারি থেকেই সকল শ্রেণীতেই মুক্তিযুদ্ধ ভিত্তিক কন্টেন্ট আছে। সেগুলো আমাদের শিক্ষকরা তাদেরকে উপলব্ধির জায়গায় নিয়ে যাবেন, দেশপ্রেমের জায়গায় নিয়ে যাবেন, চেতনার জায়গায় নিয়ে যাবেন। এটা আমাদের শিক্ষকদের মহান দায়িত্ব। রাষ্ট্র আমাদেরকে সুযোগ দেবে, অবকাশ দেবে। যারা মুক্তিযুদ্ধের জন্য বিশেষ অবদান রেখেছেন তাদের পুরস্কৃত করবেন, শিশুরা তাতে উদ্বুদ্ধ হবে। এভাবে শিশুদের মধ্যে আমরা একজন দেশপ্রেমী, মুক্তিযুদ্ধের চেতনা সম্পন্ন অসাম্প্রদায়িক মানুষ দেখতে পাবো, এবং তারাই ভবিষ্যতে আমাদের সমাজকে বিনির্মাণে অবদান রাখবে। অনেক ধন্যবাদ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। এই মূল্যবান কথাগুলো অবশ্যই আমাদের অনেক উপকারে লাগবে। আমি এরপর চলে যাচ্ছি হাসান ভাইয়ের কাছে। হাসান ভাই, শুনতে পাচ্ছেন? মাইকটা আনমিউট করে নিতে হবে একটু। হ্যাঁ হ্যাঁ, হাসান ভাই, আপনার কাছে আমি সেই সময়ের দুটি গান শুনতে যাচ্ছি পরপর, সেই সময়ের, অবশ্যই আপনার আচ্ছা, সুর করা গান। হ্যাঁ, আমি হ্যাঁ তো হ্যাঁ প্রথমেই বলেছি যে আজকে যেগুলো হচ্ছে সব একেবারে মৌলিক। আমি একজন শ্রদ্ধাভাজন ব্যক্তিকে আমি এখন স্মরণ করব। তিনিও আমার গুরু মানুষ ছিলেন, এবং সবচেয়ে বড় কথা উনি আমার বড় ভাইয়ের মতো ছিলেন। দিনাজপুরের সর্বজন বিদিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এবং আমার সঙ্গে নামের মিল ছিল। নবরবির সাধারণ সম্পাদক জনাব শাহজাহান শাহ। আমি আমি তাকে মজা করে বলতাম যে দিনাজপুরের দুটোই শাহ, শাহজাহান শাহ, হাসান আলী শাহ। বিশিষ্ট নাট্যকার ছিলেন, নাটক লিখতেন। গান উনি কোনোদিন লিখেছেন বলে আমার জানা ছিল না। আমি একবার এই 90-এর দিকে আমি বললাম, ভাই আপনি একটা গান লিখে, বাজেস্তার গান লিখে, অমুক গান লিখে, সবাই গান লিখে, আপনি লিখেন না কেন? এটা আমাকে দিয়ে হবে না, এটা আমি কন্টেন্ট আনতে পারি না। আপনাকে আমি আধা ঘন্টা সময় দিলাম, ঘরে বসে আপনি চেষ্টা করেন। তো নবরবী অফিস কক্ষে বসে ভাই কাগজ নিয়ে লিখে ফেললো। আমি আমি আধা ঘন্টার মধ্যে বসে একটা শুরু করে ফেললাম, হয়ে গেল একটা গান। তোমরা গানটা জানো, হ্যাঁ হ্যাঁ, বিজয় অবশ্যই একটা গান, অবশ্যই হাসান গানটা ভাই। করি, হ্যাঁ হ্যাঁ, গান। গানটি গাই। হ্যাঁ, শোনা যাচ্ছে, একদম শোনা শোনা যাচ্ছে? এই গানের গীতিকার শ্রদ্ধেয় শাহজাহান শাহ। তাকে তিনি আমাদের মাঝে নেই, আমরা তাকে হারিয়েছি। তাকে শ্রদ্ধা রাখি, এবং একটি গান তার থাকবে আমার সুরে, আমার কণ্ঠে, তোমাদের কণ্ঠে থাকবে, প্রজন্মের কাছে থাকবে। শাহজাহান ভাইয়ের একটি বিখ্যাত গান, এবং এইটি আমার মনে হয় তার একটি গান আমি শুরু করেছি। আজ কোনো কথা নয়, আজ শুধু বিজয়, এক নদী রক্তেরই তো বিনিময়। জয় জয় জয়, জয় জয় বিজয়, জয় জয় জয়, জয় জয় বিজয়। আজ কোনো কথা নয়, আজ শুধু বিজয়, এক নদী রক্তেরই তো বিনিময়। জয় জয় জয়, জয় জয় বিজয়, জয় জয় জয়, জয় জয় বিজয়। একটি ফুলকে বাঁচিয়েছি, তাই তো এই উল্লাস। একটি ফুলকে বাঁচিয়েছি, তাই তো এই উল্লাস। সবুজ জমিনে লাখ সূর্যে উদ্ভাস, উদ্ভাস, উদ্ভাস। একটি ফুলকে বাঁচিয়েছি, তাই তো এই উল্লাস। সবুজ জমিনে লাখ সূর্যে উদ্ভাস, উদ্ভাস, উদ্ভাস। আসুক না যত আসে প্লাবন জলোচ্ছ্বাস, আসুক না যত আসে সর্বনাশ। সত্য ভ্রুকুটি ষড়যন্ত্র সর্ব
পরোয়াও করি না, কাউকে ডরি না, মরণ দিয়ে এনেছি জীবনে মৃত্যুর পরাজয়, শত্রুর পরাজয়, শত্রুর পরাজয়, স্বাধীনতার শত্রুরা নিপাচ্চা, স্বাধীনতার শত্রুরা নিপাচ্চা, স্বাধীনতার শত্রুরা নিপাচ্চা। আজ এলো আনন্দ দিন, স্বপ্ন সুরঙ্গী, আজ এলো আনন্দ দিন, স্বপ্ন সুরঙ্গী, এসো করি উল্লাস, হাতে হাতে দিয়ে হাত, নিচে গিয়ে করি মা মধুময় মুক্তা। আজ কোনো কথা নয়, আজ শুধু বিজয়, এক নদীর ঋতু বিনিময়। জয় জয় জয়, জয় বিজয়, জয় জয় জয়, জয় জয় বিজয়, জয় জয় জয়, জয় জয় বিজয়। অনেক ধন্যবাদ হাসান ভাই, অনেক ধন্যবাদ। গানটি খুবই সুন্দর হয়েছে। আপনার নেটটা মনে হয় একটু স্লো হয়ে গেছে হাসান ভাই, আমি কি নেটটা করবো? একটু স্লো হয়ে গেছে। সমস্যা নাই। আহ, একটু ওটার জন্য একটু আটকাটকে গেছিল, কিন্তু গান অনেক সুন্দর হয়েছে হাসান ভাই। হাসান ভাই, তাহলে আমরা একটু তাহলে ঘুরে আসি, একটু নেটটা যদি একটু ঠিক হয় আপনার হালকা, মানে আচ্ছা, আটকে আটকে যাচ্ছে তো একটু। আচ্ছা। হ্যাঁ, তাহলে একটু যদি ভালো হয় তাহলে গানটা ভালো শোনা যাবে। আর আপনি পরের গানটা তৈরি করেন, আমি একটা কবিতা শুনে আসছি। অদিতি রায় শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ। হ্যাঁ, শুনতে এবার পাচ্ছি। কোন কবিতাটি শোনাবেন আমাদেরকে? এবার আমি শোনাবো সৈয়দ শামসুল হকের পরাণের গহীন বাপরে, ভিতর। আমার অনেক প্রিয় একটি কবিতা, পরাণের গহীন সিরিয়াল। আপনার অনেক প্রিয় কবিতা, হ্যাঁ জানি। আচ্ছা, তার আগে বলে দেই যে অনিন্দিতা রয় একটা কমেন্ট করেছেন, অভিনন্দন ও শুভকামনা। আমি যতদূর জানি ইনাকে আপনি চেনেন, বলেন এখন কে ইনি? আমার মেজ বোন, আমার অনেক মেজ বোন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ অনিন্দিতা ম্যাডাম, আপনি আমাদের সঙ্গে আছেন, হ্যাঁ, আমাদের সঙ্গেই থাকুন। আহ, আমরা গান শুনি, কবিতা শুনি, অনেক ভালো লাগবে আপনাদেরও। ঠিক আছে, শুনি তাহলে অদিতি রায়। এবং আমি আহ সব শ্রোতাদের উদ্দেশ্যে বলছি, এবার 21-এর বইমেলায় আমার একটি কবিতার বই বের হবে, প্রেমে অপ্রেমে, আমার প্রথম কাব্যগ্রন্থ। বাহ, অনেক শুভকামনা থাকলো আপনার জন্য। ধন্যবাদ। বলি, পরাণের গহীন ভেতর। আমি কার কাছে গিয়া জিগামু, সে দুঃখ দেয় কেন, কেন এত তপ্ত কথা কয়, কেন পাশ ফিরা সই, ঘরের বিচুন নিয়া কেন অন্য ধান ক্ষেত রয়, অথচ বিয়ার আগে আমি তার আছিলাম ধ্যান, আছিলাম ঘুমের ভিতরে তার যেন জলপিপি, বাঁশার লহরে ডোবা পরাণের ঘুমের ভিতরে এখন শুকনো পাতা উঠোনের পরে খেলা করে, এখন সংসার ভরা ইন্দুরের বড় বড় ঢিপি, মানুষ এমন ভাবে বদলায়া যায়, কেন যায়, পূর্ণিমার চান হয়, অমাবস্যা কিভাবে আবার, স্বাদের জিনিস কেন রংচটা রোদ্দুরে শুকায়, সিন্দুর মতি মেলা হয় কেন বিধান পাথার, মানুষ এমন তয়, একবার পাইবার পর নিতান্ত মাটির মনে হয় সোনার মোহর। অনেক ধন্যবাদ অদিতি, এই, অনেক ধন্যবাদ। এই কবিতাটি অনেক প্রিয় কবিতা আমার। আরেকটি যদি হ্যাঁ, আমি শোনাতেন। জানি আপনার প্রিয় কবিতা। আরেকটি। আরেকটি তাহলে এটা দেশ পরিমা, আহ হ্যাঁ, 'দেশ পরিমা'। হ্যাঁ, 'দেশ পরিমা'। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে লেখা, সুনেত্রা ঘটকের। 'দেশ পরিমা'। 'দেশ পরিমা' তাহলে এটা দেশ পরিমা, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে লেখা, সুনেত্রা ঘটকের
হ্যাঁ, হ্যাঁ, এটা ঠিক কবিতা না, একটা আর কি আহ, প্রবন্ধের কিছু অংশ আমি পড়ে শোনাচ্ছি। আমার খুব ভালো লাগে এবং এই ভালো লাগাটুকু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। অবশ্যই, নিশ্চয়ই, নিশ্চয়ই। আমার রবীন্দ্রনাথ, সুনেত্রা ঘটক, সাবানের ঠান্ডা গন্ধ, অবিরাম জল পড়া শব্দ, আর চারটে করে আমার খোলা গলায় গাওয়া, নিজে গেয়ে যাওয়া রবীন্দ্রসঙ্গীত। আমার কাছে রবীন্দ্রনাথ মানে এইসব। আমার কাছে রবীন্দ্রনাথ মানে 25শে বৈশাখের আনন্দ উৎসব নয়, 22শে শ্রাবণের ব্যথা নয়, জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি কিংবা বোলপুরের বিশ্বভারতী। আমি কোথাও তাকে তেমন করে পাই না, যেমন পাই আমার মায়ের খোলা গলার গানে। তবে তাও যেমন তেমন কিংবা যখন তখন নয়। সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে আসা শেষ বিকেলে মা যখন অফিস থেকে ফিরে স্নান ঘরে শুদ্ধ হতে যান, তখন। আমার মা কখনো গান শেখেনি। কেন শেখেনি? এমন গলা। মা বলেন, রবি ঠাকুরের গান তো টানের, তাই। আমার মায়ের একটা প্রিয় গান, কাদালে তুমি মোরে ভালোবাসারই ঘায়ে, নিবিড় বেদনাতে ফুলুক লাগে গায়ে, তোমারও অভিসারে যাব অগম পারে, চলিতে পথে পথে বাজুক ব্যথা পায়ে। 2-1 দিন পরে পরে মার মুখে গানটা শুনতে শুনতে এ গানটা আমার এমন আপনার হয়ে গেছে যে বিকেল হতে না হতেই অন্ধকার ঘনিয়ে এলো। আমাদের একরত্তি বাগানের কচি কচি গাছগুলো ভেজা ভেজা বাতাসে উতাল পাতাল হতে থাকলো। ঝড় বৃষ্টির অবিরাম ধারায় ভিজতে ভিজতে আমি মায়ের মতোই খোলা গলায় গাইতে রাখতাম, তোমার অভিসারে যাব অগম পারে, চলিতে পথে পথে বাজুক ব্যথা পায়ে। অভিসার মানে কি মা? মা বলল, অভিসার আবার কোথায় পেলে? কেন, তোমার গানে? আমার গানে অভিসার? তোমার অভিসারে যাব অগম পারে। হ্যাঁ, ওখান থেকেই। অভিসার মানে যাওয়া, কিন্তু যাওয়া ততটা নয় যতটা যেতে চাওয়া। সব সাথে ভেজা জামায় ঘরে ঢুকেই দেখি বাবা ফিরে এসেছেন কখন। বললেন, বৃষ্টিতে ভিজতে ভিজতে বর্ষার গান এলো না মেয়ে। বাবাকে কি করে বুঝাই অভিসার শব্দের মানেটুকু এখন আমি জানি। আজই জেনেছি, জেনেছি ভালোবাসার আঘাতে কেমন করে কাঁদা যায়। এইসব নিয়েই আমার রবীন্দ্রনাথ। আমার রবীন্দ্রনাথকে আমি এভাবেই মেঘলা আকাশে, বাদল বাতাসে, মার স্নানের শব্দে, সাবানের গন্ধে, মুছে যাওয়া আলো অন্ধকারে বারবার পেতে চাই। বছরের পর বছর, প্রতি বছর যত দিন যাবে। অসংখ্য ধন্যবাদ কবি এবং আবৃত্তি শিল্পী। আপনার কণ্ঠে আহ, কথাগুলো গান হয়ে আসছে সুরের মতো করে। অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে থাকুন। আমরা এবারে আহ, একটি মন্তব্য আপনার এখানে পড়া জরুরি মনে করছি আমি। আহ, আমার একজন হ্যাঁ, সহকর্মী হ্যাঁ। তিনি আলমগীর হোসেন, তিনি বলছেন ভালো লাগছে। তারপর তাপসী বর্মা, তিনি বলছেন, আজ কোনো কথা নয়, এই চমৎকার গানটি করার সৌভাগ্য হয়েছিল আমার। হ্যাঁ তাপসী, আমরা সবাই এই গানটা গেয়েছিলাম একসঙ্গে হাসান ভাইয়ের নেতৃত্বে। এটা মনে আছে, অনেক দিনের, কিন্তু আমরা কেউই এটা ভুলিনি। সেই সময় আমি, তাপসী, দীপক, তপন, এরকম মনে পড়ে অনেকেই, আমরা সবাই এই গানটি গেয়েছিলাম হাসান ভাইয়ের নেতৃত্বে। এই চমৎকার এই গানটি আমাদের সৌভাগ্য বলতে হবে। আহ, তারপর এই মন্তব্যটি আনিসুর রহমান আনিস, তিনি লিখেছেন, আমার খুব প্রিয় একটি কবিতা। এটা সম্ভবত এটা পরাণের গহীন ভেতরে
এই কবিতাটার। আমাদের অনেক প্রিয় মানুষ একজন। আহ শম্পা দাস মৌ বলেছেন, শুভকামনা বন্ধু, অনেক ভালোবাসা, আমাকে একটি কবিতা শোনাও। অবশ্যই একটি কবিতা শোনানো হবে। আহ এস এম প্রসাদ লিখেছেন, খুব সুন্দর দিদি। প্রিয়াঙ্কা রায় তিনি লিখেছেন, খুব সুন্দর আয়োজন, ভালো লাগছে, অনেক ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। আপনার পরিচয় নতুন করে দিচ্ছি না। দিদির ছোট বোন প্রিয়াঙ্কা রায়, বড় বোন ছিলেন অনিন্দিতা হ্যাঁ, রায়। আমার ছোট অনেক ধন্যবাদ। আমরা এবার সরাসরি চলে যাব নিরঞ্জন হীরার কাছে। নিরঞ্জন হীরার কাছে একটি কবিতা শুনে আমরা লালমিয়া স্যারের কাছে যাব। তার কণ্ঠে আমরা একটি আবৃত্তি শুনতে চাই। এরপর নিরঞ্জন হীরাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, ধন্যবাদ। শুনতে আমাকে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? এরপর কোন কবিতাটা শুনবো? আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, আমাকে শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে? সমস্যা নেই। আচ্ছা, তো আমি আহ, আচ্ছা, ছোট্ট দুটি ছড়া করব, খুবই অবশ্যই, ছোট, অবশ্যই। আমারই লেখা। প্রথম ছড়াটি হচ্ছে তুমি। হৃদয় জুড়ে বসত করো, স্বপ্ন জুড়ে থাকো, তোমার মনের একটি কোণে আমায় ফেলে রাখো, তোমার চোখেই স্বপ্ন আমার, তোমার আশায় বাঁচি, থাকবে তুমি হৃদয় জুড়ে যে কটা দিন আছি, আমায় তুমি ভুল বুঝো না, তুমি বড্ড ভালো, তুমি আমার আধার ঘরে পূর্ণিমারি আলো। আর দ্বিতীয় ছড়াটি হচ্ছে পোড়া মন। মন পোড়ালি প্রেম আগুনে, বুকে গহীন জ্বালা, শুকিয়ে গেছে গেঁথে রাখা আমার বকুল মালা, আচমকা দমকা হাওয়ায় ধরিয়ে গেলি আগুন, ছাই হলো পৃথিবী আমার, উদাস হলো ফাগুন, থাকবি তুই বুকের মাঝে, মনে রাখিস মেয়ে, তোর নামেরই প্রতিধ্বনি আমার আকাশ ছেয়ে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ কবি। আ- আসলে নিরঞ্জন হীরা শুধু কবি নন, তিনি কিন্তু একজন ছড়াকার। আমার সঙ্গে যখন পরিচয় হয়েছিল তখন আমি প্রথম ওনাকে ছড়াকার হিসেবেই চিনতাম। তো ওনার ছড়ার একটি বইও রয়েছে আমি জানি, আর সম্ভবত এই বই মেলাতে ওনার একটি ছড়ার বইও আসছে, এক পুটলি ছড়া, যতদূর সম্ভব। আমরা জি, অনেক অনেক এক পুটলি ছড়া, সবাই দোয়া করবেন, অনেক এবার ধন্যবাদ। আসছে। আমাদের শুভকামনা থাকবে আপনার জন্য, আপনার কবিতার বইয়ের জন্য। ধন্যবাদ। আমরা এবারে চলে যাব সরাসরি লাল মিয়া স্যারের কাছে। স্যার, আপনার কণ্ঠে আমরা একটি কবিতা শুনতে যাচ্ছি, আপনার লেখা। আমি জানি আপনি আবৃত্তি করেন, আপনার ভিডিও আমি দেখি, খুব ভালো লাগে আপনার আবৃত্তি। আবৃত্তি খুব একটা চমৎকার শিল্প আমি মনে করি। এটা ক্রমাগত অনুশীলনের মাধ্যমেই আত্মস্থ করতে হয়। তো সেরকম সুযোগ আমার হয়নি, আমি আসলে শখের বশে আবৃত্তি করি। তো আজকে এখন আমি বঙ্গবন্ধুকে নিয়ে লেখা আমার নিজের একটি কবিতা থেকে আবৃত্তি করব। কবিতাটা সম্পর্কে একটু একটা কথা বলি, সেটা হলো বঙ্গবন্ধুকে নিয়ে অনেক কবিতাই লেখা হয়েছে। তো আমার কাছে মনে হয়েছে একটা জিনিস যে 25 মার্চ কালো রাত বঙ্গবন্ধুকে বন্দি করে নিয়ে যাওয়া হলো পাকিস্তানের কারাগারে। তিনি ফিরলেন 72 সালের 10 জানুয়ারি বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে। এই যে 9-10টা মাস তিনি পাকিস্তানের করাচির কারাগারে বন্দী থাকলেন, প্রতি মুহূর্তে তার জীবনের মৃত্যুর আশঙ্কা ছিল। তার কাছে নিশ্চয়ই প্রতি মুহূর্তে সংবাদ ছিল বাংলাদেশের 11টি সেক্টরে কোথায় কখন কিভাবে মানুষ হত্যা করা হচ্ছে, কিভাবে এ দেশের উপর নিপীড়ন নির্যাতন চালাচ্ছে পাকিস্তানিরা। কিন্তু তার কিছু করার ছিল না। কি ভেবেছেন করাচির কারাগারে বসে থেকে বঙ্গবন্ধু 10টি মাস? এরকম একটি ধারণা থেকে একটি কল্পিত চিঠি লিখেছি আমি বঙ্গবন্ধুর পক্ষ থেকে। কবিতার নাম করেছি করাচির কারাগার থেকে। প্রিয় স্বদেশ, 8 মাস গত হলো নভেম্বরের শেষ, ভোরের ভিজা আলো জানিয়ে দিয়ে গেল তোমার বড় অসুখ।
পথ্যহীন প্রতিকারহীন সময়কে ধারণ করে বেঁচে আছো অপেক্ষায় অন্ধকার প্রকোষ্ঠে। বর্ষার মেঘে কুয়াশার ক্যানভাসে তোমার মলিন দৃষ্টি আমাকে আহত করে। ইথারে তোমার কণ্ঠ, ইথারে তোমার ভাঙ্গা কণ্ঠ আমার দৈনন্দিনকে চৌচির করে দেয়। ভালোবাসার অশ্বথ তলে তবু আমার যাওয়া হয়ে ওঠে না। খুঁটিতে বাঁধা বিপন্ন ধেনুর শরীর দাঁড়িয়ে আছে মানচিত্রের উজ্জ্বল আঙ্গিনায়। পদ্মা, মেঘনা, যমুনা, মধুমতির ঢেউ আমাকে ভাসিয়ে নিয়ে যায় বিপন্ন পারে। শিউলি কৃষ্ণচূড়া ঝরা 11টি সেক্টরে। আমার পুত্রগণ, আমার অসমাপ্ত গান তোমাদের, আমার অসমাপ্ত গান ভোরের পাখিদের কণ্ঠে রেখে দিলাম। তাতে তোমরা মনোহর সুর দেবে। বিক্ষত সময়ের পিঠে চাবুকে মেরে মেরে পৌঁছে যাব সাগর তীরে একদিন। সমবেত সুরে গাইব চিরায়ত সেই গান। আমার সোনার বাংলা, তোমায় ভালোবাসি বড্ড বেশি। অনাগত ভূ সৈনিকগণ, আমি তিল তিল করে রোপণ করেছি সুপুষ্ট 7 কোটি তাল বীজ। তোমরা তাতে সুরক্ষা দেবে, লবঙ্গ লতিকায় দেবে শক্ত খুঁটি। চন্দনের চারাগুলো বড় হলে সুগন্ধ ছড়াবে বঙ্গোপসাগরের সীমানায়। কলম যোদ্ধা সৈনিক বন্ধুগণ, ইতিহাসের বইটি ছাপানো হলে মনোযোগ দেবে তাতে। সুরক্ষা দেবে ভূগোলের মলাটে। অর্থনীতির সিলেবাস প্রণীত হলে দ্রুত পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি থাকলো তোমাদের উষ্ণ রক্ত হাতে। আমাদের পতাকা অর্ধনমিত থাকবে না আর কোনোদিন, পৌঁছে যাবে দ্রুততম সময়ে উচ্চতম সীমানায়। দধিচি প্রাণ বন্ধুগণ, এবার হোক আধারের অবসান। ট্যাং সাজোয়ার দাগ মুছে ফেলে শানিত ফলায় ছড়াতে হবে সবুজের ঘ্রাণ। প্রসূতি ধরনের স্নাত হবে আষাঢ়ের অশেষ প্রাচুর্য নিয়ে। সবুজের মধ্যে থেকে জমাট অশ্রু আর কোনোদিন ঝরবে না। 10 জানুয়ারি 2020 এই কবিতাটা আমি লিখেছি। অসংখ্য ধন্যবাদ স্যার। অনেক সুন্দর একটি কবিতা শুনলাম। আর আপনার কণ্ঠে এর আবৃত্তিও অনেক সুন্দর হয়েছে। আপনি যদি বলছেন শখ করে আপনি আবৃত্তি করেন, কিন্তু আবৃত্তি আসলে অনেক সুন্দর হয়েছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয়াঙ্কা রায় লিখেছেন, সবার জন্য শুভকামনা। স্যার খুব সুন্দর সাবলীল বলেন আমাদের লাল স্যার। এরকম আয়োজন নিয়মিত হোক। রাজীব ঠাকুর লিখেছেন অনেক সুন্দর দাদা। আলমগীর হোসেন লিখেছেন সুন্দর। আর প্রিয়াঙ্কা রায় আবার লিখেছেন প্রিয় স্বদেশ। আহা, হৃদয়গ্রাহী লাল স্যারের কবিতায়। আমরা এবারে চলে যাব হাসান আলী ভাইয়ের কাছে। ভাই, এবারে কোন গানটি শুনবো? হাসান ভাই, শুনতে পাচ্ছেন? ও আচ্ছা আচ্ছা, এটা আমি শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি। ঠিক আছে, শুনতে পাচ্ছি। হ্যাঁ হাসান ভাই, আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। হারমোনিয়াম, শোনা হ্যাঁ যাচ্ছে? শোনা যাচ্ছে। হারমোনিয়ামটা একটু বেশি লাউড হয়ে যাচ্ছে মাঝে মাঝে। হারমোনিয়াম। আচ্ছা আচ্ছা। এবারে কোন গানটি শুনবো হাসান ভাই? এবারে এইটিও একটি মৌলিক গান, দিনাজপুরের গুণী গীতিকার বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল হক লেখা গান। তার জি। কয়েকটি গান আমি শুরু করেছি। এই গানটি উনি মুক্তিযোদ্ধাদের কে নিয়ে লিখেছেন, জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা। তো এক গানের মধ্যে ফুটে উঠেছে এক মৃত মুক্তিযোদ্ধার আকুতি, তার মায়ের কাছে সে কি বলছে। মৃত মুক্তিযোদ্ধা। আমি গানটা করছি, সুরটা আমি করেছি। এবার এই গানটি অনেকেই গায়, শিখেছে অনেকে। আজকে আমি নিজে করছি। মাগো আর কাঁদিস না এমনি করে,
আমি তো মরিনি, জীবন দিয়েছি, মাগো আর কাঁদিস না এমনি করে। আমি তো মরিনি, জীবন দিয়েছি, যুগে যুগে যারা শহীদ হলো, তারা কি কখনো মরতে পারে? মাগো আর কাঁদিস না এমনি করে। আমি তো মরিনি, জীবন দিয়েছি, যুগে যুগে যারা শহীদ হলো, তারা কি কখনো মরতে পারে? মাগো আর কাঁদিস না এমনি করে। আমি তো মরিনি, জীবন দিয়েছি। লাখো জনতার হৃদয় মিরে রাখবে মাগো আমায় ঘিরে। লাখো জনতার হৃদয় মিরে রাখবে মাগো আমায় ধরে। মাঝে মাল্লার ভাটিয়ালি গানে বারবার মাগো আসবো ফিরে। মাগো আর কাঁদিস না এমনি করে। আমি তো মরিনি, জীবন দিয়েছি। চন্দ্র সূর্য আর লক্ষ তারা অস্ত গেলেও আবার ফিরে। চন্দ্র সূর্য আর লক্ষ তারা অস্ত গেলেও আবার ফিরে। হাজার বছর ধরে তেমনি করে তোমার কোলে মাগো আসবো ফিরে। মাগো আর কাঁদিস না এমনি করে। আমি তো মরিনি, জীবন দিয়েছি, যুগে যুগে যারা শহীদ হলো, তারা কি কখনো ভুলতে পারে? মাগো আর কাঁদিস না এমনি করে। আমি তো মরিনি, জীবন দিয়েছি। এটার কিছু বলার নেই হাসান ভাই, মানে এটার কিছুই বলার নাই। আর সময় যদি একটু থাকে অবশ্যই অবশ্যই। একটা গানে একটু জি মানে জি জি হাসান ভাই একটু হলে বলে দেই অবশ্যই আমি একটু কথা বলিনি শুধু। এই গানটা শোনার পর আমার চোখ ভরে গেছে, দেখেন চোখ দিয়ে মানে জল পড়ার মতো অবস্থা হয়ে গেছে। মানে গানের সুর আর কথা এত সুন্দর যে গানের ভিতর ঢুকে মানে একদম সুর অবগাহনের মতো অবস্থা হয়ে গেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং যিনি লিখেছেন এই কবিতা এই গানটি তাকেও অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটি গান আপনি আমাদের উপহার দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে হাসান ভাই, আরেকটি গান আপনি গান, তারপর আমরা অদিতি রায়ের কাছে আসবো। এই গানটি শোনানোর জন্য আমিও আঁকাবাকু করছি। এই গানটিও আনোয়ার ভাইয়ের লেখা, আনোয়ার লোকের লেখা, এবং এই মুক্তিযুদ্ধ নিয়ে ৭১কে নিয়ে ভালো, আশা করি ভালো লাগবে।
একাত্তরে দেখেছি, একাত্তরে জেনেছি, অমর হতে জীবন দিতে হয়। একাত্তরে দেখেছি, একাত্তরে জেনেছি, অমর হতে জীবন দিতে হয়। স্বাধীনতার জোয়ার আসে রক্তের বন্যায়, রক্তের বন্যায়। একাত্তরে দেখেছি, একাত্তরে জেনেছি, অমর হতে জীবন দিতে হয়। হাতে হাতে রেখে শপথ নিয়ে দেখেছি জীবন দিতে, হাতে হাতে রেখে শপথ নিয়ে দেখেছি জীবন দিতে। বন্ধুর লাশ পেছনে ফেলে দেখেছি এগিয়ে যেতে, বন্ধুর লাশ পেছনে ফেলে দেখেছি এগিয়ে যেতে। হাসির মিছিলে দেখেছি আমি কাঙ্ক্ষিত এক মহাবিজয়। স্বাধীনতার জোয়ার আসে রক্তের বন্যায়, রক্তের বন্যায়। পিতার কাঁধে পুত্রের লাশ দেখেছি একাত্তরে, পিতার কাঁধে পুত্রের লাশ দেখেছি একাত্তরে। লুণ্ঠিত মানবতা কেঁদে ফিরেছে ধর্ষিতার হাহাকারে, লুণ্ঠিত মানবতা কেঁদে ফিরেছে ধর্ষিতার হাহাকারে। বুকের রক্তে এঁকে মানচিত্র দেখেছি এক যুদ্ধ জয়। স্বাধীনতার জোয়ার আসে রক্তের বন্যায়, রক্তের বন্যায়। একাত্তরে দেখেছি, একাত্তরে জেনেছি, অমর হতে জীবন দিতে হয়। স্বাধীনতার জোয়ার আসে রক্তের বন্যায়, রক্তের বন্যায়। অনেক অনেক ধন্যবাদ হাসান ভাই। আমার কথা বলার মানে ভাষা নেই আর কি। আপনার এতদিন পরে গানগুলো শুনলাম, এত সুন্দর সুর। এই শেষের দুটি গান আমি আগে শুনিনি আপনার কণ্ঠে। তো অসংখ্য ধন্যবাদ।
আমি আশা করছি হাসান ভাই যে আপনাকে নিয়ে আর কি এরপরে কখনো বড় পরিসরে বসবো। আপনি অবশ্যই আমার সঙ্গে থাকবেন আশা করি। অনেক ধন্যবাদ আপনাকে। আমি চলে যাব। তোমাকে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, যদিও দর্শকরা এখনো অনুরোধ করে চলেছেন। আমরা আর একটি করে কবিতা শুনবো। এখন অদিতি রায়ের কাছে আমরা একটি কবিতা শুনবো। প্রিয়াঙ্কা রায় অনুরোধ করেছেন মুক্তিযোদ্ধা কবি অজিত রায়ের কোন একটি কবিতা, ৭১-এর আলো জ্বলছে এই বই থেকে। কবি অদিতি রায় কবিতা। মুক্তিযোদ্ধা অজিত রায় আমার বাবা। হ্যাঁ, ৭১-এর আলো জ্বলছে বইটি বাবারই লেখা। জি, 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 তো জি, আমি জি। বগুড়াতে এসেছি, বইটি আমার সঙ্গে নেই। কবিতা আমার মুখস্থ নেই বাবার লেখা। আহ, তো আচ্ছা, তাহলে অন্য পরে কোনো কোনো সময় আমি এটা অবশ্যই অবশ্যই। শোনাবো। তো আমার শেষ পরিবেশনা জি। একটি কবিতা ডক্টর পূর্ণেন্দু বস্ত্রীর, সেই গল্পটা শোনাতে চাই। হুম, হুম। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোনো, সে তো আগেই বলেছি, পাহাড়টা ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ২৬ বছরের ছোকরা। সে তো আগেই শুনেছ, সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে চান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে মেয়েরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেইভাবে মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জলজম্প, ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে উড়ে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বললে, ওর ছুরি তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনোদিনই ভুলতে পারল না। বিশ্বাস না হয় তো চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর, ভিতরে থই থই করছে শত ঝর্ণার জল। অসংখ্য ধন্যবাদ। এই কবিতাগুলো আসলে আমাদের মনের কথা বলে, আমাদের প্রাণের কথা বলে। আমরা সবাই এই কবিতাগুলোর সঙ্গে জড়িয়ে যাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার পছন্দ আসলেই খুবই চমৎকার। তো দাদাকেও অসংখ্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ। জলের বিজয়ের যত রং, এই অনুষ্ঠানে আমাকে সম্পৃক্ত করার জন্য। আম, সেই সঙ্গে আমাদের লাল মিয়া স্যার, হাসান শাহ স্যার এবং কবি নিরঞ্জন হীরা, তাদের চমৎকার পরিবেশনা, সবকিছু মিলিয়ে খুব ভালো লাগছে। সকলকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আহ, এবারে আমি চলে যাব স্যারের কাছে। স্যার, এ, শেষ প্রশ্ন আপনার কাছে এটি। আহ, বর্তমানে অনলাইন ভিত্তিক লেখা কবিতার মান ও করণীয় সম্পর্কে যদি ছোট্ট করে একটু বলতেন। অনলাইন অনলাইনে যে সমস্ত কবিতার চর্চা হচ্ছে এখন, সেই সম্বন্ধে একটু ছোট করে বললেন। অনলাইন ভিত্তিক কবিতার উপর কথা বলতে গেলে ছোট করে বলা আসলে কঠিন। তা তো আমি জানি স্যার। হ্যাঁ, এটা হ্যাঁ। তো অবশ্যই অবশ্যই। তবু দু চার কথা যেটা বলবো সেটা হচ্ছে যে জি, আমি শব্দস্বরে কিছুদিন আগে একটা লেখা পোস্ট দিয়েছিলাম, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি লেখা, নব্য লেখক দিগের, বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন। সেখানে একটা উপদেশ ছিল যে আপনি যা লিখবেন, আপনি যা লিখছেন তার সাথে সাথে প্রকাশ করবেন না। এটা খুব পুরাতন একটা কথা এবং এটা সার্বজনীন একটা বিষয়। এটা হচ্ছে আগে লেখা প্রকাশ করার মাধ্যম ছিল না বললেই চলে, লেখা প্রকাশ করা খুব কঠিন ছিল। একটা লেখা মিডিয়ায় দিতে বা প্রচার করতে বা সেটা ছাপাতে একজন লেখককে অনেক সাধনা ত্যাগ তিতিক্ষা স্বীকার করতে হতো। এখন
আমি লিখা মাত্রই 7 পোস্ট দেওয়ার একটা অবকাশ পেয়েছি, কিন্তু এটা যে আমার জন্য ক্ষতিকর হতে পারে এই দিকটা যেন আমরা খেয়াল রাখি। কারণ আমি একটা, যে কোনো লেখক, যে কোনো কবি সাহিত্যিক লেখক একটা বিশেষ মানসিক অবস্থার প্রেক্ষিতে একটা লেখা লেখেন, হঠাৎ করে উদয় হয় তার মনের মধ্যে। উদয় হলে সেটা লিপিবদ্ধ করা যায়, কিন্তু সেটা একেবারে ত্রুটিমুক্ত থাকে না। সেই লেখাটা যদি আমি 2 দিন পরে পড়ি, আমার আবেগটা নিয়ন্ত্রিত হয়, আমি একজন পাঠকের দৃষ্টিকোণ থেকে যখন দেখব, তখন দেখব যে কিছু শব্দ, কিছু লাইন পরিবর্তন করে দিলে লেখাটি আরো পূর্ণতা পায় বা আরো সুন্দর হয়, সর্বাঙ্গ সুন্দর হয়। এই সময়টুকুর জন্য আমাদের আসলে অপেক্ষা করা দরকার। কারণ একটা লেখা প্রচার হয়ে গেলে, প্রকাশ হয়ে গেলে সেটা কিন্তু আর কারেকশন করলেও আহ, ব্যাখ্যা দিতে হয় যে এই কারণে আমি চেঞ্জ করেছি, কিংবা সেটা হয়তো বিভিন্ন জায়গায় কপি হয়ে যায়, সেটা আর সংশোধন করলেও সেটা সংশোধিত কপি সবার কাছে নাও পৌঁছাতে পারে, বিভ্রান্ত সৃষ্টি করতে পারে। এজন্য আমার অনুরোধ থাকছে, যারা আমরা অনলাইনে লিখছি, এটা বাংলা সাহিত্যের জন্য একটি বিপ্লব বলবো। এই সুযোগ অবশ্যই আমরা নিব, কিন্তু লেখা মাত্রই যেন সেটা কোনো মিডিয়াতে প্রচার না করি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা কবি নিরঞ্জন হীরার কাছে যাব। কবি নিরঞ্জন হীরার কাছে তার শেষ পরিবেশনটা একটু শুনবো। তারপর হাসান ভাই, আপনার জন্য একটা অনুরোধ ছিল, এখানে দেখতে পাচ্ছেন হয়তো, মুক্তির মন্দিরের সোপানো তলে এই গানটি গাইবার অনুরোধ করেছেন প্রিয়াঙ্কা রায়। হাসান ভাই, শুনতে পাচ্ছেন? মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখাছে অশ্রু দলে। হাসান ভাই, এটা সবার শেষে গাইবেন। হাসান ভাই, এই গানটা শেষে আমরা শুনে শেষ করব। হ্যাঁ, আমরা নিরঞ্জন হের কাছে কবিতাটা শুনে আসি। ধন্যবাদ হ্যাঁ? কমলদা। আজকের বিজয়ের যত রং জলপদ্ম আয়োজিত এই অনুষ্ঠানে সবাইকে আবারও আমি শুভেচ্ছা জানাচ্ছি। আর আমার শেষ পরিবেশনা, আমার একটি ছড়া আমি বলছি, সবার প্রতি শুভেচ্ছা ও শ্রদ্ধা রেখে। আজকে থেকে 14 বছর আগে লেখা আমার এই ছড়াটি। দিনাজপুরের ওই আমার এক দাদাকে নিয়ে লেখা, ভবতোষ দাদা, অনেকে চিনে থাকবেন। বড় বন্দরের উনার একটা প্রাইভেট ছিল, ভবতোষ দাদা। 14 বছর আগে, 1 যুগ 2 বছর আগে লেখা এই ছড়াটি আমি শোনাচ্ছি। ছড়াটির নাম ভবতোষ দাদা। বেলা হলে 3টা, গেল বুঝি দিনটা, সেই ফাঁকে প্রাইভেট, বরাবর হয় লেট, তড়িঘড়ি এসে দেখি ছুরি হাতে দাদা, চেঁচিয়ে বলে উঠেন, দেরি কেন গাধা? চুপচাপ গিয়ে বসি পেছনের সারিতে। আবারও বলেন তিনি, কি করো বাড়িতে? আমতা আমতা করে শুরু করি কাজ, ঠিকই তো হয়েছে দেরি, মনে ভেরু লাজ, দাদার বকুনি তবু লাগে বড় মিষ্টি, জ্ঞানের অন্বেষণে এ যে নবদৃষ্টি, দেখতে বেজায় রাগী, মনটা যে সাদা, তিনি হলেন আমাদের ভবতোষ দাদা। তো এই ছিল কবিতাটি। ভবতোষ দাদাকে উৎসর্গ করেই এই কবিতাটি আমি লিখেছিলাম 14 বছর আগে। আজকে এই জলপদ্মের এই সুন্দর আয়োজনের মাধ্যমে এই কবিতাটি আবারও আমি নিজেও স্মরণ করলাম, ছড়াটি নিজেও স্মরণ করলাম, সবার উদ্দেশ্যেও শোনাতে পারলাম। তো কমলদা, অনেক ধন্যবাদ আপনাকে, লাল স্যারকে, হাসান ভাইকে এবং প্রিয় কবি আবৃত্তি শিল্পী অদিতি রায়কে আমার পক্ষ থেকে ধন্যবাদ, শুভেচ্ছা রইল। আচ্ছা, আপনাকেও অনেক ধন্যবাদ। আশা করছি আপনি আমাদের সাথেই থাকবেন পরের আয়োজনগুলোতে আবার যখন সময় হবে। আমরা তাহলে হাসান ভাইয়ের কাছে যাবো। হাসান ভাই, হ্যাঁ, শুনতে পাচ্ছি, কিন্তু আমি বিনীতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি, গানটি আমার এই মুহূর্তে মুখস্থ নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে হাসান ভাই, তাহলে আপনি আপনার পছন্দ মতো আরেকটি গান গেয়ে নেন, তারপর আমরা এই গানটি একটু মৌলিক গান, এবং এই গানটি শুরু করার বয়স আমার 35 বছর আগের গান। অনেক 35 বছর আগে শুরু করা গান, 1985-তে শুরু করা। হ্যাঁ, গানের গীতিকার দিনাজপুরের আরেক গুণী শিল্পী, ও গান করে, শফিউল ইসলাম বকুল আমার বন্ধু, তার লেখা গান। হ্যাঁ বকুল ভাই,
এবং আমি শুরু করেছি গানটি। এটাও অনেক দিন পুরোনো গান, কারণ অনেকেই গানটা করে দেশের গান। এটা একটা নির্ভেজাল নিরেট দেশের গান। এই মাটিতে মিশে আছে স্নেহ মমতা, সুখে দুঃখে পরশ যেন মায়ের আঁচল পাতা। এই তো আমার দেশ, এই তো আমার মন, এই তো আমার দেশ, এই তো আমার মন। কোকিল ডাকা উদাস রাখালিয়া বাঁশির সুর, কোকিল ডাকা উদাস রাখালিয়া বাঁশির সুর, ভাটিয়ালি গানে গানে, ভাটিয়ালি গানে গানে মাঝির ঘরে। এই তো আমার মাটিতে মিশে আছে স্নেহ মমতা, সুখে দুঃখে পরশ যেন মায়ের আঁচল পাতা। এই তো আমার দেশ, এই তো আমার মা। শিশির ভেজা ঘাসের বুকে সোনালি রোদ আবির মেখে, শিশির ভেজা ঘাসের বুকে সোনালি রোদ আবির মেখে, প্রাণে প্রাণে জোয়ার আনে, প্রাণে প্রাণে জোয়ার আনে প্রেমের নকশি কাঁথা। এই তো আমার মাটিতে মিশে আছে স্নেহ মমতা, সুখে দুঃখে পরশ যেন মায়ের আঁচল পাতা। এই তো আমার দেশ, এই তো আমার মা। ধন্যবাদ। আন্তরিক ধন্যবাদ হাসান ভাইকে তার পরিবেশনার জন্য। হাসান ভাইয়ের কণ্ঠস্বর আগে থেকেই অনেক মধুর, আর সুর যে এত সুন্দর, সরাসরি হৃদয়ে যে লেগে। আমরা যদি পারতাম হাসান ভাইকে আরো অনেকক্ষণ ধরে রাখতে পারতাম। আমাদের দর্শকরা এখনো গান শুনতে যাচ্ছেন, কবিতা শুনতে যাচ্ছেন। আসলে আমরাও একটা লিমিটেড সময় নিয়ে এসেছি। আমরা এরপর অবশ্যই আমাদের আরো গান শোনানোর ব্যবস্থা করব, কবিতা শোনানোর ব্যবস্থা করব, এবং কিছু অর্থবহ আলোচনার ব্যবস্থা করব। আমি কয়েকটি মন্তব্য যাওয়ার আগে একটু পড়ে যাই। মোস্তফা হীরা কবি বীরগঞ্জ থেকে, তিনি লিখেছেন, শিল্পী হাসান আলী শাহকে আন্তরিক ধন্যবাদ সুন্দর গান উপহার দেওয়ার জন্য। আসলে আমরাও তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তুষার শুভ্র বসাক বলেছেন, অসাধারণ বললেন স্যার। স্যার ওই বর্তমান কবিদের অনলাইনের কবিতা নিয়ে যে কথাটি বলছেন সেটার জন্য বলা হয়েছিল। কি সুন্দর গুছিয়ে কথা বলছেন লাল স্যার, খুব তাৎপর্যবাহী। তুষার শুভ্র পোশাক আবার লিখেছেন, পূর্ণ স্মৃতি মনে পড়ে গেল ভবতোষ দাদাকে ঘিরে। কবি নিরঞ্জন হীরা যে ভবতোষ দাদাকে নিয়ে যে ছড়াটি লিখেছিলেন সেটার দিয়ে। আর কবি বাসব রায় লিখেছেন গুরুত্ববহ আলোচনা, তাকে অসংখ্য ধন্যবাদ। আর মোস্তফা হীরা লিখেছেন, শ্রদ্ধেয় লাল স্যারকে ধন্যবাদ গুরুত্বপূর্ণ আলোচনার জন্য, সেই সাথে সুন্দর ছড়া আবৃত্তি শোনানোর জন্য কবি নিরঞ্জন হীরাকে ধন্যবাদ। আর ধন্যবাদ প্রিয় কবি কমল কুজুরকে।
সবশেষে প্রিয়াঙ্কা রায় লিখেছেন, বাংলার প্রতিচ্ছবি গানের পরদে পরদে, শ্রদ্ধা রইল শিল্পীর প্রতি। আহ, আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। সবার প্রথমেই ধন্যবাদ জানাই লাল মিয়া স্যারকে, তিনি আমার আহ্বানে সাড়া দিয়েছেন। স্যার এখন মাইকগুলো আনমিউট করে নেন। স্যার আমার আহ্বানে সাড়া দিয়েছেন এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর হাসান ভাইকে মানে ধন্যবাদের শেষ নেই, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনি এত সুন্দর গান গেয়ে আমাদের সঙ্গে এসেছেন। আমি আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই। সেই সঙ্গে ধন্যবাদ আমার খুব কাছের মানুষ নিরঞ্জন হীরাকে, তিনি তার সময় বের করে আমাদের সঙ্গে এসেছেন, এবং ধন্যবাদ। কবি অদিতি রায়কে। অদিতি রায়ের সঙ্গে আমাদের আরেকটু পরিচয় আছে। আমি যে স্কুলে এখন চাকরি করছি, উনি সেই স্কুলের স্টুডেন্ট ছিলেন। এটা আমার একটা সৌভাগ্য যে আমার ওই স্কুলের স্টুডেন্ট, আমি ওই স্কুলে শিক্ষকতা করছি এখন। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা আশা করি আমরা 3 বোনই ওই আপনাদেরকে স্কুলে অনেক ছাত্রী ধন্যবাদ। স্যার। আর লাল মিয়া স্যার, আপনাদেরকেও অনেক ধন্যবাদ সবাইকে, শ্রদ্ধা। হ্যাঁ, লাল মিয়া স্যারকে হ্যাঁ, এত সুন্দর কথা বলেছেন আজকে, বিশেষ করে কবিতা লিখার সঙ্গে সঙ্গেই যে প্রকাশ করতে নেই, এটা মানে একদম মনে গিয়ে লাগলো। এটা আসলেই আমাদের দেখা দরকার। আমরা যখন কবিতা আসলে তো লিখা হয় না, আমি খাতা কলম নিয়ে বসে গেলাম যে এখন কবিতা লিখবো, জীবনে হবে না এই কবিতা লিখা। হঠাৎ করে কিছু মনে হলো, তখন মনে হয় যে হ্যাঁ, একটা কোনো আবেগে, কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে তখন কবিতাটা হয়। তাৎক্ষণিক লিখে আমরা সঙ্গে সঙ্গে, যেহেতু ফেসবুক আছে, লিখেই চাপ দিলাম, প্রকাশ হয়ে গেল। এটা আসলে পাঠকের দৃষ্টিতে আসলে আহ, দেখে পরে প্রকাশ করা যায়। এটা খুবই ভালো লাগছে। এটা অনেক ভালো একটি উপদেশ আমাদের জন্য। আমাদের সঙ্গে থাকবেন স্যার আপনি। আহ, আপনি বলেন স্যার কিছু, আপনি বলে তারপর শেষ করবো। আসলে আজকে এই চেনা মানুষগুলোকে আবার নতুন করে চিনতে পেরে আমার খুব ভালো লাগলো। জি স্যার। কমল কুজুর দা পরিচিত মানুষ, একসাথে কাজ করি দিনাজপুর লেখক পরিষদে, জি কিন্তু ওনার এত চমৎকার সঞ্চালন, এত বিশুদ্ধ উচ্চারণ, এত মধুর এবং মিষ্টি কথা, সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি। আসলে আমাদের আজকের আলোচনার বা অনুষ্ঠানের সাফল্যের জন্য আপনার এই চমৎকার সঞ্চালনে অনেকখানি সুফল বয়ে এনেছে। অনেক আর ধন্যবাদ। নিরঞ্জন হীরা কে চিনলাম, তাকে কবি হিসাবে চিনি, এবং এমনি মানে একনিষ্ঠ সাহিত্যপ্রেমী, সমাজপ্রেমী একজন মানুষ। তার আবৃত্তি সরাসরি শোনার সুযোগ হয়নি, আজকে শুনে ভালো লাগলো। অদিতি ধন্যবাদ স্যার। অদিতির কবিতা শুনেছি, আজ আরো শুনলাম, আরো ভালো লাগলো। হাসান আলী শাহ ভাইয়ের গান শুনেছি, আমি মঞ্চে একাধিকবার শুনেছি। আসলে সুন্দরের চাহিদার শেষ নাই। সুন্দরকে যতবারই জি মানে জি দেখেন না কেন, শোনেন না কেন, প্রতিবারই নতুন মনে হয়। হাসান আলী ভাইয়ের গানগুলো একেবারে হৃদয় দিয়ে, মাটির গানগুলো, গাওয়া গানগুলো ঠিক হৃদয়ে স্থান করে নিয়েছে। হাসান আলী ভাইকে অনেক ধন্যবাদ। আর দর্শক শ্রোতা যারা আমাদের সাথে ছিলেন, যারা আমাদেরকে বিভিন্ন মন্তব্য দিয়ে উদ্বুদ্ধ করেছেন, আপনাদের জি, সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভকামনা থাকলো। অবশ্যই ধন্যবাদ স্যার। সবাইকে। আমি একটু আপনাকে অনেক কমল ধন্যবাদ বলি। ধন্যবাদ। জি জি হাসান ভাই, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমি লাল স্যারকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। উনার লেখা দু একটি পড়েছি, এবং শোনার সময় তেমন হয়নি। মাঝে মাঝে নতুন পরিষদের মিটিং এগুলো হতো, লাল ভাইকে পেতাম, মোজাম্মেল ভাই ওদেরকে পেতাম। তো আমি কেন জানি কবে থেকে ওনার ভক্ত হয়ে গেছি, কারণ ওনার পরিমিত এবং পরিশীলিত বাচন আমাকে খুব মুগ্ধ করে। এটা অকপটে স্বীকার করবো, পরিমিত এবং পরিশীলিত লালমিয়া স্যারের কেউ আমি জি ধন্যবাদ জানাচ্ছি। নিরঞ্জন হীরা আমার অনেক ছোট, কিন্তু ওকে দেখি ইদানিং ওর লেখালেখিতে বেশ হাত মানে বক্স করেছে, সে ভালো ধন্যবাদ স্যার। করছে, এবং তোমাকে আমি ইতিপূর্বে দোয়া বলছি রাখবেন সে স্যার। ভালো করবে। এবং স্যারকেও আমি কৃতজ্ঞতা অভিনন্দন জানাচ্ছি, লালমিয়া স্যারকে এবং নিরঞ্জন হীরাকে। এবং আমি তখন নামটি বলতে ভুলে গেছি, আমি কবির কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।
অদিতি রায়ের আবৃত্তি শুনলাম, খুবই ভালো লাগলো, খুবই খুবই আরো শুনলে ভালো লাগতো। আমি অন্তরের অন্তঃস্থল থেকে এই সবাইকে আমার আমার পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং লাল মিয়া স্যারের সঙ্গে সুর মিলিয়ে বলছি আজকে অনুষ্ঠানটা প্রাণবন্ত হতো না যদি কমল কুজুরের মতো সঞ্চালনকারী না থাকতো। আমি তাকে ধন্যবাদ জানাবো। অবশ্যই অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই খুব সুন্দর। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা আশা করছি হাসান ভাই, লালমিয়া স্যার, অদিতি রায়, নিরঞ্জন হীরা তারা আবারও আমাদের সঙ্গে সংযুক্ত হবেন। আমরা যদিও সংযুক্তই থাকি, আসলে অন্তর্জালে বা ইন্টারনেটে সংযুক্ত হওয়াটা এটা একটু আলাদাই ব্যাপার। তা আপনারা অবশ্যই আমাদের সংযুক্ত থাকবেন। আমি শুধু একটি ছোট্ট একটি অবশ্যই। ঘোষণা আছে, আগামী ৬ জানুয়ারি মহারাজা স্কুলে মাইন বিস্ফোরণে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে আমাদের এর পরের তৃতীয় পর্বটি আর কি হবে। এটা হবে হাসান ভাই অবশ্যই জানেন, লালমিয়া স্যারও জানেন যে ৬ জানুয়ারিতে মানে স্বাধীনতা বিজয়ের পরে এই ঘটনাটি ঘটেছিল আর কি। মহারাজা স্কুলে হ্যাঁ একটি হ্যাঁ মাইন বিস্ফোরণে আমাদের অনেকজন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন। আমি তাদের উদ্দেশ্যে আমরা আর কি এই পরের লাইভটি করব, এটা ৬ জানুয়ারিতে। আপনাদেরকে আহ, আগাম আমন্ত্রণ রইল আপনাদের জন্য যে আমাদের সঙ্গে আপনার থাকবেন। জন্য অভিনন্দন তো থাকলো সবাই অনেক জল তরঙ্গের জন্য। অনেক ধন্যবাদ স্যার। হাসান ভাই, ধন্যবাদ লালমিয়া সবাইকে। স্যার, অদিতি রায়, নিরঞ্জন হীরা, আপনাদের প্রাণবন্ত উপস্থাপনার সঙ্গে আমরা অত্যন্ত খুশি হয়েছি, আমাদের দর্শকরা খুশি হয়েছেন। সবাই সবাই ভালো থাকবেন। আপনারা দেখেন এখনো অসংখ্য অনেক দর্শক রয়েছে আমাদের সঙ্গে, আপনাদের দেখার জন্য, আপনাদের গান সবাইকে শোনার জন্য। ধন্যবাদ। আমরা অবশ্যই এরপরেও আনার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, শুভ বড়দিন এবং বিজয়ের শুভেচ্ছা। অবশ্যই অগ্রিম আমন্ত্রণ রইল আপনাদের সবার জন্য। আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। শুভরাত্রি। আদাব, নমস্কার, শুভরাত্রি। 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 শুভরাত্রি।